ওকে, তো কি অবস্থা সবার? পড়াশোনা চলছে তো নাকি? হুম। স্যার পড়াশোনা করতেছি, অল্প হচ্ছে স্যার ইদানিং এর পর থেকে। আহ, স্যার, আমরা গল্পগুলো শেষ করতেছি, এর পাশাপাশি যদি প্রশ্নগুলো শেষ করা যেত খুব ভালো হতো। তা না হলে পরে একসাথে পড়তে গেলে মানে গল্পগুলোই আর মনে থাকে না যে কি পড়াইছিলেন, অনেকদিন হয়ে গেলে। এতগুলো গল্প প্রতিদিন কি তুমি পড়তে পারবা? রিভিশন করতে হবে, রিভাইজ করতে হবে প্রতিনিয়ত। যেমন একটা জিনিস পড়তে গেলে আরেকটা জিনিসের দূরত্ব আমাদের কয়েক মাস হয়ে যাবে। ঠিক আছে? কয়েক মাস হয়ে যাবে। তো যেটা পড়তেছি আমরা, ওটা কি পড়ছো তোমরা? রিভিশন টিভিশন দিচ্ছ নাকি অবস্থা বলো? জি স্যার। কিছু কিছু আছে খুবই লম্বা পড়াশোনা, হ্যাঁ, খুব লম্বা। আর আর কি বলবো, কি একটা কথা বলতে চাইলাম। আচ্ছা, পরে বলছি, মনে আসুক। আজ তাহলে আমরা ডাসেস অফ মালফি তোমাদের একটু সাইড বাই সাইড পড়তে বলছি। এটা কি একটু দেখা হচ্ছে? টেক্সট হোক, প্যারাফ্রেজ হোক, এটা কি পড়া চলছে? বলো। জি স্যার, এটা একটু মোটামুটি শুরু করছি স্যার। একটু শুরু করতে হবে, মানে ভালো করে পড়তে হবে। হ্যাঁ। আজ তাহলে আমরা একটু টেক্সটের দিকে যাই। স্যার, আমাদের অরণ্যক পার্সিটা দিলে ভালো হতো। দিলে ভালো হইতো। তোমাদের কি মনে হচ্ছে যে এটা দেওয়া লাগবে? আমার তো মনে হয় না দিলেও চলে। কি মনে হয়? না স্যার, লাগবে। স্যার লাগবে স্যার। আমি তো ভাবছি, আমি তো বললামই যে তোমরা একটু তোমাদের গাইড টাইড থেকে করে নিও, কারণ আমার এগুলো খুব একটা কাজে লাগে না তোমাদের। হ্যাঁ বলো, কাজে লাগে? আমার মনে হয় না খুব একটা কাজে লাগে। লাগে, লাগে স্যার, অবশ্যই লাগে। স্যার, অবশ্যই কাজে লাগে। কারণ তোমাদের না দিলে এক ইন্টারেস্ট, আর দিলে আর এক ইন্টারেস্ট আমি দেখতে পাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাপার। তা তোমরা আগে একটু তোমরা একটু ইয়া করো, অন্য জায়গা থেকে একটু পড়ার চেষ্টা করো, যে বোঝো যে আসলে লাগবে কিনা। আচ্ছা, আমরা কতদূর পড়ছিলাম বলো তো? এটা এত বড় একটা। স্যার এই যে এন্ড মার্কস ইউর প্রোগ্রেস ইন দ্য পিপলস হার্ট। স্যার চলে গেল। এইখানে না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ এখানে। স্যার। স্যার, আমাদের হয়েছে হ্যাঁ বলো। হুম। থার্ড ইয়ারের সেট সাজেশন কি বের হয়েছে? ওটা তো আমি বলতে পারলাম না গো, ওটা তো তোমরাই বলতে পারবা ভালো করে। আমি তো ওগুলো তো খোঁজ বইতে দেখা হয়নি। হুম। স্যার বের হয়েছে। তাহলে নিয়ে নিও। আচ্ছা, তাহলে আমরা দেখতেছি এখানে কথা হচ্ছে কার, অ্যাসিটোফেলে, তাই না? হুম। মানে এখানে কি করছে, তোমাদের কাছে বই আছে তো? বই আছে না? জি এবং স্যার। এখানে হয়তো আমি, এখানে ঠিক ইন্ডিকেশনটা নাই কোথায় কার কথা, কিন্তু বইয়ে মনে হয় সুন্দর করে দেওয়া আছে যে কার কথা কোথা থেকে শুরু, প্যারাফ্রেজ অংশে। হুম। এবং আমরা যে অংশটুকু পড়ছি সেটুকু হচ্ছে কার কথা, অ্যাসিটোপেলের কথা, তাই না? হুম। তাহলে এখানে কয় রাউন্ড কথা হয়েছে অ্যাসিটোপেল এবং আবসালমের মধ্যে? কয় রাউন্ড কথা হয়েছে মনে আছে? এটা দ্বিতীয় রাউন্ড স্যার, এটা দ্বিতীয় রাউন্ড। হ্যাঁ। স্যার, একবার দুই রাউন্ড শেষ স্যার। সেকেন্ড রাউন্ড চলছে। প্রথমে অ্যাসিটোপেল একবার কথা বলেছে, তারপর সেই কথার প্রেক্ষিতে আবসালম কথা বলেছে নাকি? এবং আবসালম যখন কথা বলেছে তখন সেটা তার
ডেভিড মানে তার পিতার পক্ষে বলেছে না বিপক্ষে বলেছে বলো তো? অ্যাবসালাম স্যার পক্ষে প্রথমে বলেছে পক্ষে স্যার। বলেছে। বলেছে তাই তো? হ্যাঁ। এবার আবারও কি করছে, অ্যাজিটোপেল আবারও কনভিন্স করার চেষ্টা করতেছে, আবারও সে কনভিন্স করার চেষ্টা করতেছে যে কিভাবে তার পক্ষে আনা যায়। হুম, এটা তার হচ্ছে সেকেন্ড স্পিচ, হ্যাঁ, অ্যাজিটোপেলের। ওকে, তো সেই সেকেন্ড স্পিচে সে আরো বেশি এক্সট্রিম হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে কিভাবে নেগেটিভিটিটা উল্লেখ করা যায় আমাদের কিং ডেভিড সম্পর্কে। হুম, তা সেটা আমরা পাচ্ছি, তাই বলছে উড ডেভিড হ্যাভ ইউ থট হিজ ডার্লিং সান, মানে আসলে কি ডেভিড কখনো তোমাকে তার ডার্লিং সান ভেবেছে? এই প্রশ্ন করার মানে কি? অলরেডি উই হ্যাভ নন ফ্রম Absalom that King David provide everything he needs, even he gives more than Absalom desires. তাহলে এই কথাটার মানে কি, তাই না, যে এত পরিমাণ তাকে দেয় এবং তার চাওয়ার আগেই সে এত পরিমাণে দেয় যে তাকে আর চাওয়াও লাগে না, এরকম কথা সে অলরেডি বলেছে, তাই না, কিং ডেভিড সম্পর্কে, তার পিতা সম্পর্কে। কিন্তু আবারও বলতেছে যে উড ডেভিড হ্যাভ ইউ থট হিজ ডার্লিং সান, যে আসলে কি ডার্লিং সান ভেবেছে বলে তুমি মনে করো? হুম, হোয়াট মিনস হি দেন টু এলিনেট দ্য ক্রাউন, যদি সত্যি সে তোমাকে ভালোবাসতো তাহলে এটা কি, এটার মানে কি যে সে ক্রাউনটা অন্যকে দিবে, তোমাকে না দিয়ে এলিনেট করে দিবে? তাহলে কেমন করে বুঝলা যে সে তোমাকে খুব ভালোবাসে? হ্যাঁ, এরকম করে সে কিন্তু কি করছে, প্রতিনিয়ত তাকে তার বাবার বিপক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা, তো একটু আমি পিছনের কথাগুলো মনে করলাম। দেন দ্য নেক্সট ইয়ার আ প্রিন্স সিভিয়ার অ্যান্ড ওয়াইজ অলরেডি লুকস অন ইউ উইথ জেলাস আইস, সি থ্রু দ্য থিন ডিসগাইজ অফ ইউর আর্টস অ্যান্ড মার্কস ইউর প্রোগ্রেস ইন দ্য পিপলস হার্ট। হ্যাঁ, মানে যে রাজা হতে যাচ্ছে, যে প্রিন্স, সে তো তোমাকে জেলাস করে, হ্যাঁ, সে তো, হ্যাঁ, তোমার যে পরিচিতি, তোমার যে খ্যাতি মানুষের মধ্যে, সেটা তো সে দেখে এবং সে এটা নিয়ে খুব ঈর্ষার চোখে তোমার দিকে তাকায়। হ্যাঁ। আচ্ছা, কারো মনে আনমিউট করা আছে, একটু মিউট রাখো। দো নাও, আমরা একটু পড়বো এবার, কিছু কিছু অংশ আমরা বাদ দিয়ে বিয়ে দিয়ে পড়বো, হ্যাঁ, তোমরা একটু তোমাদের প্যারাফ্রেজ থেকে ওই অংশগুলো একটু রিডিং দিয়ে নিবা। আমি একটু ফাস্ট যাব কারণ মাঝখানে বেশ কিছু ব্যক্তির কথা আছে, কিং সাপোর্টার অ্যান্ড অলসো দ্য সাপোর্টার অফ অ্যাসিটেবল, সেই কথাগুলো আমি জাস্ট সিম্পলি একটু বলে যাব, তারপর আমরা আবার মেইন কথায় চলে যাব, যেখানে আবসালাম শেষ করে কনভিন্স হয়ে যাচ্ছে অ্যাসিটেবলের কথায়, হ্যাঁ, সেখানে আমরা চলে যাব। কাহিনীগুলো একটু হচ্ছে না, দো নাও হিজ মাইটি সোল ইন গ্রিফ কন্টেইনস, হি মেডিটেটস রিভেঞ্জ হু লিস্ট কমপ্লেইনস। দেখো বলছে কি, যে রাজার কথা বলছে হিয়ার, দো নাও হিজ মাইটি সোল ইন গ্রিফ কন্টেইনস, হি মেডিটেটস রিভেঞ্জ হু লিস্ট কমপ্লেইনস। হ্যাঁ, সে রিভেঞ্জ নিতে ছাড়ে না যদি তার বিরুদ্ধে কেউ কমপ্লেইনও করে। এখানে হি বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে বলো তো? এই যে প্রিন্স, না, এই যে প্রিন্স সঙ্গে যে পরবর্তী রাজা হওয়ার চিন্তা ভাবনা করতেছে। And like a lion slumbering in the way or sleep dissembling while he wants his prey, his fearless foe within his distance draws, constrains his roaring and contract his paws, মানে একদম বলছে বাঘের মতো, হ্যাঁ, সিংহের মতো করে সে সবসময় তার হিংস্রতা দেখায়। Till at last his time for fury found, he shoots with sudden vengeance from the ground. The prostrate vulgar passed over and spares, but with a lordly raise his hunter steers. মানে বলতে আছে যে যখন সে শুট করে, হি শুটস উইথ সাডেন ভেঞ্জেন্স ফ্রম দ্য গ্রাউন্ড, ঠিক অনেকটা ওই লায়নকে বলা আছে, লায়ন যেমন কি করে তার শিকারীর উপরে ঝাঁপিয়ে পড়ে, ঠিক আছে, তো একদম মানে প্রোস্ট্রেট করে ফেলে, তাকে একদম কুপকাত করে ফেলে, ঠিক আছে, ঠিক একইভাবে একইভাবে সব কিছুকে স্বীকার করার জন্য রেডি। ইয়োর কেস নো টেম্প এক্সপেডিয়েন্টস উইল অ্যাফোর্ড, রিজলভ অন ডেথ অর কনকুয়েস্ট বাই দ্য শোর্ড, হুইজ ফর নো লেস আ স্টেক দ্যান লাইফ, ইউ ড্র, মানে তুমি ইয়ে করো, দেখো তুমি ড্র করো আমার সাথে, অ্যান্ড সেলফ ডিফেন্স ইজ নেচারস এল্ডেস্ট ল, এখানে কথাটা সবচেয়ে বড় হচ্ছে, হ্যাঁ,
যে তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য, তোমাকে প্রতিবাদ মানে একদম উপঘাত করার জন্য কি করছে, সবসময় রেডি, কিন্তু কিন্তু তুমি কিছু মনেই করতেছো না। সুতরাং ইওর কেস নো টাইম এক্সপিরিয়েন্ট উইল অ্যাফোর্ড, কারণ তুমি যদি এরকম থাকো বা আপনি যদি এরকম থাকেন, তাহলে আপনার কিন্তু দ্রুত ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ থাকবে না। রিজলভ অন ডেথ অর কনকুয়েস্ট বাই দ্য শোর্ড। তাই তো হয় আমাদের যুদ্ধ করে জয়ী হতে হবে, আর না হয় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, কিছু করার নেই। কারণ হুইস ফর নো লেস আ স্টেক দ্যান লাইফ, এটা একটা জীবনের, হ্যাঁ, একটা মানে কি একটা স্টেক, নো লেস স্টেক। স্টেক মানে কি একটা বিশেষ, সেই অনেক সময় বাজি ধরে না, বাজি বলছে এটা জীবনের বাজির থেকে কম না, হয় মরতে হবে আর নয় যুদ্ধ করতে হবে। হুম অতএব এই অবস্থান থেকে কিছু করা যাবে না, যে কোনো একটা পক্ষ নিতেই হবে। আর যদি নিতেই হয় তাহলে সবচেয়ে বড় পক্ষ হলো কি, সেলফ ডিফেন্স ইজ নেচারস এল্ডেস্ট ল। আপনি বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলেই সেটাই হবে সবচেয়ে বড় ল। এছাড়া আর পৃথিবীতে কোনো আইন নেই, কোনো আইন তোমাকে বাঁচাতে পারবে না। ইফ ইউ ক্যান সেভ ইউর সেলফ, দ্যাট ইজ দ্য এল্ডেস্ট ল অর দ্য বেস্ট ল ফর ইউ। সো লিভ দ্য ওয়ার্ম পিপল নো কনসিডারিং টাইম। অতএব লোকজনের উপরে ছেড়ে দিও না। ফর দেন রিভলিয়ন মে বি থট আ ক্রাইম, কারণ একবার যদি তুমি জনগণের ইচ্ছার উপর ছেড়ে দাও, তাহলে জনগণ যদি রিভিলিয়ন করে, সেটা তো একটা বড় ক্রাইম হয়ে যাবে। সুতরাং প্রিভেল ইউর সেলফ অফ হোয়াট অকেশন গিভস, বা ট্রাই ইউর টাইটেল হোয়াইল ইউর ফাদার লিভস। অতএব ফাদার মারা যাওয়ার পর যদি তুমি সিংহাসন নিতে যাও, তাহলে তো জনগণ সেটা তোমার পক্ষ হয়ে হয়তো রিভিলিয়ন করবে, বিদ্রোহ করবে, কিন্তু সেটা ক্রাইম হয়ে যাবে। তার মানে বাবা বেঁচে থাকতে তুমি একটা কিছু করে ফেলো নাকি, প্রিভেল ইউর সেলফ অফ হোয়াট অকেশন গিভস। অতএব সুযোগ যখনই আসবে, এই যে অকেশন গিভস মানে সুযোগ আসা, অতএব সুযোগ আসলেই তোমাকে সুযোগের সদ্ব্যবহার করে ফেলতে হবে। বা ট্রাই ইউর টাইটেল হোয়াইল ইউর ফাদার লিভস, তোমার বাবা বাঁচতে বাঁচতেই তোমাকে তোমার টাইটেল নিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। অ্যান্ড দ্যাট ইউর আর্মস মে হ্যাভ আ ফেয়ার প্রিস্টেন্স, আর এক্ষেত্রে অস্ত্রই হবে তোমার জন্য এক্ষেত্রে ভালো সুযোগ। সুতরাং প্রোক্লেম you take them in the king's defense, whose sacred life each minute would expose to plots from seeming friends and secret foes। কারণ কি বলতেছে, whose sacred life, কারণ রাজার যে জীবন, রাজা যে অবস্থায় আছে এখন, প্রতি মিনিটে প্রত্যেকটা সময়ই মনে হচ্ছে তার বন্ধু এবং তার শত্রু উভয়ের কাছ থেকে কোনো না কোনো ষড়যন্ত্র হতে যাচ্ছে, ষড়যন্ত্র হতে যাচ্ছেই। হ্যাঁ, অতএব and who can sound the depth of David's soul, অতএব কিং ডেভিডসের সোলের সাউন্ড কেই বা শুনতে পারে, কেই বা জানতে পারে যে তিনি আসলে কি ভাবছেন। perhaps his fear, his kindness may control। সুতরাং he fears his brother though he loves his son। বলতেছে কি, সে দুর্বল হয়ে গেছে রাজা, অতএব সে নিশ্চয়ই তার তার যে কাইন্ডনেস, সে কাইন্ডনেসটাকেও ফেয়ার কন্ট্রোল করে ফেলবে, কারণ কি সে তার ভাইকে ভয় করে। Though he loves his son, yes, I know that you as a son are a source of great love from your father, but the problem is he also fears his brother. So though he loves you, I think he will not be able to hand over the power to you। ঠিক আছে, তাই কি বলছে, for plighted vows too late to be done। হ্যাঁ, কারণ যদি দেরি হয়ে যায়, তখন বাবা যতই প্রতিজ্ঞাই তোমাকে করুক না কেন, তিনি তো খারাপ অবস্থা থেকে প্রতিজ্ঞা করবে, তখন তো সেই প্রতিজ্ঞা দিয়ে লাভ হবে না, তখন তো সেটা বিদ্রোহ পর্যায়ে চলে যাবে। সুতরাং ইফ সো বাই ফোর্স হি উইশেস টু বি গেইনড, অতএব ফোর্স করে হলেও তার ইচ্ছা আমাদেরকে নিতেই হবে, মানে তাকে ইচ্ছা করাতে হবে। ঠিক আছে, তো তিনি যেন ইচ্ছা করেন তোমাকে তোমার এই সিংহাসন দিতে। লাইক উইমেন্স লেচারি টু সিম কনস্ট্রেইনড, ডাউট নট, সন্দেহ করো না, বাট হোয়েন হি মোস্ট অ্যাফেক্টস দ্য ফ্রাউন, কমিট আ প্লিজিং রেপ আপন দ্য ক্রাউন। তাকে বলছে কি, কমিট আ প্লিজিং রেপ আপন দ্য ক্রাউন। রেপ মানে কি, আক্রমণ করা, সিংহাসনের উপর আক্রমণ করো। সিকিউর হিজ পার্সন টু সিকিউর ইউর কজ, সো কনভিন্স হিম, দ্যাট ইজ কনভিন্স ইউর ফাদার, and if you can convince your father, your cause will be secure। they who possess the prince possess the laws। সুতরাং যারা প্রিন্সের পক্ষে থাকে তারা আইনকেও দখল করতে পারে। সুতরাং চেষ্টা করো তোমার বাবার কি, বাবাকে বুঝিয়ে সিংহাসনটাকে নেওয়া
যায় কিনা, এই তো নাকি? হুম। কথা বোঝা গেল কি বলতে চাচ্ছে এখানে আপাতত? জি স্যার। হুম। জি স্যার। কথায় কি যুক্তি আছে নাকি মানে ইয়ে আছে, ইনস্টিগেশন, উত্তেজনা, উত্তক্ত করার, বা হচ্ছে কি বলে এটাকে বাংলা কথায় কি বলবো, উস্কানি দেওয়া, উস্কানি দেওয়া। হ্যাঁ উস্কানি দেওয়া। হি সেইড, এইভাবে সে বলে গেল, at this advice above the rest with Absalom's mild nature suited best। এবার খেয়াল করো, হ্যাঁ আবসালামের মায়াল নেচার কি করলো, স্যুট করে নিল, হ্যাঁ। হি সেইড and this advice above the rest, above the rest with Absalom mild nature suited best। অতএব কি আবসালাম কি পটে গেল না কি অবস্থা? বলছে জি স্যার, তার মানে আফসালম এখন অনেক চেষ্টা করতেছে এই বিষয়টা বোঝার। ভাবার, হ্যাঁ। বলছে আনব্লেম অফ লাইফ অ্যাম্বিশন সেট অ্যাসাইড, যদিও তিনি অ্যাম্বিশনটাকে একটু পাশে রেখে সে ভাবছে, হ্যাঁ, আনব্লেম অফ লাইফ নট স্টেইনড উইথ ক্রুয়েলটি নর পাপড উইথ প্রাইড। তিনি চাচ্ছেন জীবনটাকে আনব্লেমড রাখতে, তিনি চাচ্ছেন ক্রুয়েলটি থেকে নিজেকে সরিয়ে রাখতে, তিনি চাচ্ছেন নিজের অহংকারটাকে দূরে রাখতে। কিন্তু হাউ হ্যাপি হ্যাড হি বিন ইফ ডেস্টিনি হ্যাড হায়ার প্লেস হিজ বার্থ নট অর নট সো হাই। তাই বলছে যে সে খুবই সুখী হতো। হাউ হ্যাপি হি হ্যাড হি বিন ইফ ডেস্টিনি হ্যাড হায়ার প্লেস হিজ বার্থ অর নট সো হাই, হয় একদম বেশি হায়ারে দিত, আর না হয় নট সো হাই যদি দিত, তাহলে সে নিজেকে ভাগ্যবান মনে করতো না। তাহলে কি বলছে এখানে হায়ার প্লেস বলতে কি বোঝানো হচ্ছে বলতো, হ্যাড হায়ার প্লেসড হিজ বার্থ, এটা মানে কি, এটা দিয়ে বোঝাতে যাচ্ছে যদি মোটামুটি এমন জায়গাতে প্লেস করতো যেখানে দাবি দাওয়াটা সঠিকভাবে করা যেত, তাহলে কোন প্লেসমেন্টের কথা এখানে বোঝানো হচ্ছে? ইলিগাল সান হ্যাঁ, হতো এটা সে তো বোঝাচ্ছে। ইলিগাল, তাই না? তাহলে যদি সে লিগালি সান হতো তাহলে ভালো হতো, অথবা নট সো হাই, অথবা তাকে এমন পর্যায়ে না নিয়ে আসলেও হতো যে তার রাজার সন্তান না হলেও পারতো, মানে এত কিছু তাকে ভাবতে হচ্ছে। সো বিইং আ মায়ার্ড অ্যান্ড পিসফুল পারসন, হি ইজ নট ইন্টারেস্টেড টু গো ফর এনি কাইন্ড অফ ডিজাস্টারাস অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এগেইনস্ট হিজ ফাদার অ্যান্ড অলসো দ্য কান্ট্রি। তাই বলছে হিজ কিংলি ভার্চুস মাইট হ্যাভ ক্লেইমড আ থর্ন, এই যে কিংলি ভার্চুস না, অ্যাজ বিং আ সান অফ আ কিং he might have claimed a throne, whether he is legal or illegal, but he is a son and blessed all other countries but his own. But charming greatness, since so few refuse, it is juster to lament him than accuse. That was a but charming greatness, since so few refuse. তার মানে কি সে বলতেছে যে blessed all other countries but his own, সে নিজের দেশের জনগণের কাছে ব্লেসড, এন্ড তার রয়েছে চার্মিং গ্রেটনেস, যেটা সহজে কেউ রিফিউজ করতে পারে না। ইট ইজ জাস্টার টু ল্যামেন্ট হিম দেন অ্যাকিউজ, স্ট্রং ওয়ার হিজ হোপস আর রাইভাল টু রিমুভ, উইথ ব্ল্যান্ডিশমেন্টস টু গেইন দ্য পাবলিক লাভ। তাই কি বলছে যে ইট ইজ জাস্টার টু ল্যামেন্ট হিম, জাস্ট থেকে জাস্টার, হ্যাঁ, অতএব সে যেটা চাচ্ছে সেটা মানে স্ট্রংলি হোপ করছে, অতএব ইট ইজ আ স্ট্রং হোপ। আর রাইভাল টু রিমুভ, তার যদি কোনো রাইভাল না থাকতো, উইথ ব্ল্যান্ডিশমেন্ট টু গেইন দ্য পাবলিক লাভ। ব্ল্যান্ডিশমেন্ট মানে বুঝো, ব্ল্যান্ডিশমেন্ট অন্ধ। না, বলছে তো ব্লাইন্ড, এটা ব্ল্যান্ডিশমেন্ট মানে হচ্ছে ইয়া করা, ওই যে বিদ্রোহ করা। বলছে স্ট্রং, তাই তো, এটা হচ্ছে কি হোপ, সে হোপ করছে, স্ট্রং ওয়াজ হিজ হোপস আর রাইভাল টু রিমুভ, সে চাচ্ছে তার কোনো রাইভাল থাকবে না, অথবা সে চাচ্ছে যে এমন কোনো ব্ল্যান্ডিশমেন্ট থাকবে না যেটা আমাকে, স্যার ব্ল্যান্ডিশমেন্ট এখানে ফ্লেটারি বলতেছে। হ্যাঁ, ব্ল্যান্ডিশমেন্ট মানে হচ্ছে ফ্ল্যাটারি হতে পারে, বা হচ্ছে মানে যে কোনো ভাবেই হোক, যে ব্ল্যান্ড, যে পাবলিক
যে লাভ বা হচ্ছে ফেম সে অর্জন করার জন্য সে এইগুলোকে আসলে করতে চাচ্ছে না। হ্যাঁ, মূল কথা হলো এটা। যেটা ফ্ল্যাটারি হোক, বিদ্রোহ হোক, তাই না, বা রাইভাল থাকবে তার, তার সাথে যুদ্ধ করা হোক, এগুলো না থাকলে ভালো হতো। To hate the faction while their zeal was hot and popularly prosecute the plot. To further this, Ahithophel unites the malcontent of all the Israelites, whose differing parties he could wisely join for several ends to serve the same design. মানে কি, সে কি করতেছে, অ্যাজিটোফেল এখন করছে কি, যে আরো যে সকল ফ্যাকশন আছে, ফ্যাকশন মানে কি দল, তাই না, বা হচ্ছে কি বলবো, মানে যারা বিদ্রোহী আছে তাদেরকে সে এক করতে চাচ্ছে, হ্যাঁ, অ্যান্ড পপুলারলি প্রসিকিউট দ্য প্লট, সকলকে নিয়ে সে এই ষড়যন্ত্রটাকে বাস্তবায়ন করতে যাচ্ছে। অ্যান্ড টু ফার্দার দিস অ্যাজিটোফেলস ইউনাইটস দ্য ম্যালকন্টেন্ট অফ দ্য ইসরায়েলিটিস, হ্যাঁ, টু ফার্দার দিস অ্যাজিটোফেল ইউনাইট করছে কাদেরকে, দ্য ম্যালকন্টেন্ট অফ অল দ্য ইসরায়েলিস, দ্য ইসরায়েলিতে যত রকমের ম্যালকন্টেন্ট আছে বা তারা রাজার বিরোধী আছে তাদেরকে সে ইউনাইট করতে চাচ্ছে। কারণ কি, হুজ ডিফারিং পার্টিস হি উড ওয়াইজলি জয়েন, কারণ সে এই ডিফারেন্ট যারা হচ্ছে ভিন্নমতী, ভিন্নধর্মী, ভিন্ন ভাবধারার, তাদের সাথে সে জয়েন করতে যাচ্ছে ফর সেভারেল এন্ডস, বিচিত্র উদ্দেশ্যে, টু সার্ভ দ্য সেম ডিজাইন। কারণ কি, তাদের উদ্দেশ্য ভিন্ন হলেও সবার ডিজাইন কিন্তু একই, যে রাজাকে কি করা, সিংহাসনচ্যুত করা। তাই তাদেরকে যুক্ত করে সে চাচ্ছে যে কিভাবে ক্ষমতাটাকে দখল করা যায়। হ্যাঁ, দ্য বেস্ট অ্যান্ড অফ দ্য প্রিন্সেস সাম ওয়ার সাচ, এবার বলা হবে আর কি, হু থট দ্য পাওয়ার অফ মোনার্কি টু মাস, mistaken men and patriots in their hearts, not wicked but seduced by impious arts। তাহলে এই যে মানুষগুলোর কথা বলা হচ্ছে যারা হচ্ছে ডিফারিং পার্টিস, হ্যাঁ, যারা those who are against the king, তারা হচ্ছে কি, who thought the power of monarchy is too much, তারা মনে করে রাজা একটু বেশি পাওয়ার খাটাচ্ছে, and they must be mistaken men, patriots in their hearts, they may be patriots, in heart they are feeling for the country, though wicked, তার বলছে mistaken man but and patriots, not wicked but seduced by impious art, তারা হয়তো একদম দুষ্ট না, খারাপ না, কিন্তু impious art, impious মানে কি, ওই যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম যেমনটা অ্যাসিটোফেল করছে, এগুলোর দ্বারা তারা হয়তো সিডিউসড হয়ে গেছে, তারা তাদেরকে কি করে ভুল বোঝানো হয়েছে, এই জন্য তারা মিলে একসাথে রাজার বিরুদ্ধে যেতে যাচ্ছে। By these the springs of property were bent and owned so high they cracked the government. বলছে by these the springs of property were bent and owned so high they cracked the government. হ্যাঁ, মানে কি, তারা চাচ্ছে কি, দেখো, by these the springs of property were bent, মানে কি, কি চাচ্ছে তারা এখানে, তারা চাচ্ছে তাদের প্রপার্টি, দেখো, by these the springs of property were bent, owned so high, এছাড়াও তারা তো আরো বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হয়েছে, আর এই কারণেই they cracked the government, তারা চাচ্ছে এই গভর্নমেন্ট যাতে টিকে থাকতে না পারে, পুরো ভেঙে যায়, তারা এইগুলো করতে যাচ্ছে। The next for interest sought, হ্যাঁ, turmoil the state to sell their duty at a dearer rate। দেখো, যারা রাজার সাথেই ছিল তারা, স্যার হ্যাঁ বলো, স্যার এই লাইনটা তো বুঝি নাই, বাই দিস দ্য স্প্রিংস অফ প্রপার্টি ওয়ার ব্যান্ড। বাই দিস বলতে এই যে ইম্পায়াস আর্ট, মানে কি, ষড়যন্ত্রগুলো করার মাধ্যমে, বেন্ট মানে কি, ডিটারমাইন্ড টু গেট প্রপার্টি, হ্যাঁ, তাহলে সেন্সগুলো লাইন ভিত্তিক পড়তে গেলে হবে না, আগে পিছনেরটা ধরে পড়তে হবে, ঠিক আছে? তো বাই দিস বলতে কি বোঝানো হচ্ছে, এই দিসটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে, কোন জিনিসটা বলো তো? বাই ইম্পায়াস আর্টস। ষড়যন্ত্র। তাহলে এর মাধ্যমে তারা কি করতে যাচ্ছে, দ্য স্প্রিংস অফ প্রপার্টি, স্প্রিংস মানে কি, সোর্স বা ওয়েলথ, সেগুলোকে তারা কি করতে যাচ্ছে, ওয়ার বেন্ট মানে কি, অন্য পথে নেওয়া, অন্য পথে নিজেদের দখলে নিয়ে আসা, ঠিক আছে? এছাড়াও অ্যান্ড ওন সো হাই, হয়তোবা তারা বিভিন্ন ধরনের ক্ষতির শিকার হয়েছে,
যে ক্ষতিগুলো তারা অ্যাভেন্স করতে চাচ্ছে, আর এই কারণে দে ক্র্যাক দ্য গভর্নমেন্ট, তারা চাচ্ছে গভর্নমেন্টটাকে কি করে ফেলতে, একদম ভেঙে ফেলতে, তাই না, উচ্ছেদ করে দিতে। মানে বিভিন্ন গ্রুপের কথা বলা হচ্ছে। দ্য নেক্সট অফ ইন্টারেস্ট, তাহলে আরেকটা দল, হ্যাঁ, নেক্সট অফ ইন্টারেস্ট সর্ট, দেখো টার্মবয়েল দ্য স্টেট, আরেক দল আছে, তারা কি চাচ্ছে, দেশটাকে উল্টাপাল্টা করে ফেলতে। টু সেল দেয়ার ডিউটি অ্যাট আ ডিয়ারার রেট, এবং তারা করতেছে কি, তারা তাদের ডিউটিকেই সেল করে দিচ্ছে। তারা সরকারের পক্ষে কাজ করতে করতে তারা এখন বিপক্ষ দলের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। তারা আরো, ডিআরআর মানে বুঝো তো, এখানে ডিআরআর মানে বুঝো, মিনিংটা কি পরিচিত ওয়ার্ডটার সাথে? জি না স্যার। এই ডিআরআর মানে হচ্ছে চড়া দাম বুঝো, ডিআরআর প্রাইস মানে স্যার তারা ঘুষ। ঘুষ, ইয়েস। And to sell their duty at a dearer rate and make their Jewish markets of the thorn-এর মাধ্যমে তারা মার্কেট বানিয়ে ফেলতেছে, প্রিটেন্ডিং পাবলিক গুড টু সার্ভ দেয়ার ওন, তারা ভান করতেছে যেন জনগণের উপকার করতেছে, কিন্তু আসলে সেটা আসলে তাদের নিজেদের হচ্ছে। দে are pretending that they are doing public something good, but actually they are selling their duty for their own benefit. এইটা আদার থটস কিংস অ্যান্ড ইউজলেস হেভি লোড। এবার আরেকটা দল, তারা মনে করতেছে এই রাজা পুরো অকারণে আছে, ইউজলেস, পুরো বৃদ্ধ হয়ে গেছে, একে দিয়ে কোনো কাজ হবে না। হু কস্ট টু মাচ অ্যান্ড ডিড টু লিটল গুড, শুধু বসে বসে তিনি আমাদের অন্ন ধ্বংস করতেছে, এনার দ্বারা খুব একটা কাজ হচ্ছে না। এটা আরেক দল ভাবতেছে, হ্যাঁ। দিস ওয়ার ফর লেইং অনেস্ট ডেভিড বাই অন প্রিন্সিপালস অফ পিওর গুড হাজবেন্ড্রি, যারা হচ্ছে এর সাথে রিলেটেড, যারা মোটামুটি কি বলবো, কি রাজার সাথে, রাজার কাছের লোক, তারা চাচ্ছে কি, দেখো, দিস ওয়ার ফর লেইং অনেস্ট ডেভিড বাই, তারা চাচ্ছে একদম ডেভিডকে রিমুভ করে ফেলতে, হ্যাঁ, দেখো, লেইং বাই মানে রিমুভ করা, অন প্রিন্সিপালস অফ পিওর গুড হাজবেন্ড্রি। প্রিন্সিপালস অফ গুড হাজবেন্ড্রি মানে কি, তারা যদি এরকম কিছু পায় হাতে পাতে, তারা কিং ডেভিডকে সরাই দিতে পারবে। উইথ দেম জয়েন্ট অল দ্য হ্যারেঙ্গার্স অফ দ্য থ্রং দ্যাট থট টু গেট প্রিফারমেন্ট বাই দ্য টাং মানে কথা দিয়ে, হ্যাঁ, মানে তাদের কি বলে, চাটুকারিতা দিয়ে তারা কি করতে পারছে, যে আরো অনেক লোককে তাদের দলের সাথে, থ্রং মানে কি দলের সাথে যোগ করাই নিচ্ছে। উইথ দেম জয়েন্ট অল দ্য হ্যারেঙ্গার মানে বুঝো, হ্যারেঙ্গার মানে হচ্ছে, দেখবা যে জনগণের মধ্যে কিছু লোক আছে, ঠিক আছে, যারা কি করে, তাদের কাজই হচ্ছে ওই খারাপ কিছু করে বেড়ানো, মানে হইচই বাঁধানো, বিদ্রোহ তৈরি করা, এই সকল লোক, তাদেরকেও এখানে যুক্ত করাচ্ছে, মানে যুক্ত হয়ে যাচ্ছে তাদেরকে, হ্যাঁ, তাদের। হু ফলো নেক্সট, তারপরে মানে দেখো এক এক করে কিন্তু মানে বলছে যে কারা কারা এর সাথে আসলে জড়িত, অনেকগুলো দল কিন্তু এর সাথে জড়িত। তাই তার পরবর্তী কি হচ্ছে, দেখো, হু ফলো নেক্সট আর ডাবল ডেঞ্জার ব্রিং, যে হচ্ছে ডাবল ডেঞ্জার নিয়ে আসতে পারে, সে হচ্ছে নট অনলি হেটিং ডেভিড, সে শুধু ডেভিডকে ঘৃণা করছে না, বাট দ্য কিং, যে রাজা হোক তাকে ঘৃণা করে, সেরকম একজন লোক, ঠিক আছে তো। তাহলে সে শুধুমাত্র কিং ডেভিডকে ঘৃণা করছে তেমন না, সে রাজাকেই ঘৃণা করে, রাজা এটাকে ঘৃণা করে। আর সে কে, দেখো, দ্য সলিমিয়ান রাউট, ওয়েল ভার্সড অফ ওল্ড ইন গডলি ফ্যাকশন অ্যান্ড ইন ট্রিজন বোল্ড, যে আবার খুবই ওয়েল ভার্স মানে খুবই দক্ষ, কিভাবে বিদ্রোহ তৈরি করা যায়, কিভাবে প্রতারণা করা যায়, এ সকলে খুব ব্যস্ত, মানে খুবই দক্ষ। কাওয়ারিং অ্যান্ড কোয়েকিং অ্যাট কনকুয়ারার সোর্ট বাট লফটি টু আ লফুল প্রিন্স রিসোর্ট, দেখো, রিসোর্টেড, এরপর কি সোর্ট, রিসোর্টেড, হ্যাঁ। তাহলে কাওয়ারিং অ্যান্ড কোয়েকিং অ্যাট কনকুয়ারার সোর্ট, এটা মানে কি বুঝো তো, কাওয়ারিং অ্যান্ড কুয়েকিং অ্যাট আ কনকুয়ারার সোর্ট, মানে সে লোকটা কিন্তু খুব একটা সাহসী না, সে সাহসী হচ্ছে কোন জায়গায়, দল তৈরি করা, অন্যের বিরুদ্ধে প্রতারণা করা, এগুলোতে সাহসী, কিন্তু সে আবার যে হচ্ছে কনকুয়ারার,
যে হচ্ছে বিজয়ী তার সোরের কাছে, মানে সোরের কাছে সে আবার কাওয়ারিং। কাওয়ারিং মানে বুঝো তো? কাউট মানে ভীত। বুঝো? কাউট ভীত, এন্ড কুয়েকিং মানে কি? ওই কত করা, মানে কথা বলতে না পারা। এমনিতে দুর্বল, কিন্তু ভিতরে ভিতরে সে আবার খুবই শয়তান, বুঝছে? বাট লফটি টু আ লফুল প্রিন্স রিস্টোর্ড, কিন্তু সে চাচ্ছে, লফটি মানে কি? উচ্চাকাঙ্ক্ষী, যে একটা লফুল প্রিন্স এখানে রিস্টোর্ড হোক। তো এইভাবে মোটামুটি অনেকেই আছে, অনেকের নাম এখানে তোমরা পাবা, তোমাদের প্যারাফ্রেজে পাবা। হুম। মূল কথা হলো এটা স্টোরি লাইন নেই, তো এখানে একটা সমস্যা, মানে এনজয়েবল হওয়া খুব কঠিন। হুম। কারণ এখানে অনেকটা যে রাজনৈতিক বিষয় আছে, তো বিভিন্ন অ্যালিগরিক্যাল সেন্স আছে, কিছু কিছু রেফারেন্স আছে, এগুলোর জন্য এটা বুঝতে আমাদের জন্য একটু কঠিন হবে। কিন্তু আমরা আশা করি মেইন যে ব্যাপারগুলো সেগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করতেছি। হ্যাঁ, যেখানে কি কি বিষয়গুলো আছে, একদমই বাদ দিয়ে পড়লে পারে আবার অনেক কিছু হারিয়ে যাবে। তা যেগুলো আমি বাদ দিয়ে পড়তে বলবো সেগুলো তোমরা একটু নিজেরা পড়বা, ঠিক আছে? দেখো এখানে মেইনলি এখান থেকে শুরু হবে। আমরা কোথায় শেষ করলাম? আচ্ছা, আরো একটু এগিয়ে যাই, দিয়ে তারপরে কিছু কাজ দিব, তোমরা নিজেরা পড়বা, যেখানে তোমাদের অনেকগুলো ইয়ের কথা বলা আছে। হ্যাঁ, যারা হচ্ছে মেইনলি রিবিল, বিদ্রোহী, তাদের কথা এক এক করে বলা আছে, নামগুলো বলা আছে, তোমাদের বইয়ে দেওয়া আছে না এভাবে? হুম, প্যারাফ্রেজ অংশে। না স্যার, প্যারাফেসিতে স্যার অনলি ওটা হচ্ছে স্যার এক্সপ্লেইন করছে, কে কখন কোনটা বলতেছে ওভাবে তো বলা নেই। দেখো উল্লেখ শুরু করে নাই যে লিস্ট করা অ্যাসিস্টোফেল আছে না, বলতেছে। এটা তো থাকার কথা বইয়ে। স্যার আমার এখানে তো লিস্ট করা আছে। হ্যাঁ, একটু দেখো তো টেক্সট আমার একটু প্যারাফ্রেজে। ডক্টর সেনের বলছে হ্যাঁ, সেনের বইয়ে তো এটা থাকার কথা। স্যার সেনের টেক্সট বই প্যারাফেসে নাকি স্যার হচ্ছে। হ্যাঁ, টেক্সট আলাদা, প্যারাফ্রেজে আছে বলা। প্যারাফ্রেজে কথা বলছে, টেক্সটে বলা নাই, টেক্সটে বোঝা একটু কঠিন হবে, কিন্তু প্যারাফ্রেজে কোনো উল্লেখ করা আছে, কোন অংশটা কে বলছে বা কাদের নিয়ে কথা হচ্ছে এগুলো বলা আছে। হুম। জি স্যার, প্যারার মতো করে করে আর কি টাইটেল হ্যাঁ দিয়ে। হ্যাঁ, টাইটেল দিয়ে বলা আছে। পেয়েছো কিনা সবাই? একটু দেখো তো তোমাদের বইয়ের সাথে আমার বই মিলছে কিনা। দেখো তো 95 পেজ, 95 পেজে যাও দেখি সবাই, ডক্টর সেনের বইয়ে মিলছে কিনা পেজটা। জি স্যার আসলে। জি স্যার। দেখো এখান থেকে আমরা মেইনলি যেটা পেয়েছি সেটা হচ্ছে রিভিল। হ্যাঁ, দ্য রিভিল গ্রুপ অর হেটেরোজেনাস এন্টি রয়্যালিস্ট এলিমেন্ট, মানে বিভিন্ন, মানে এক একজন এক এক স্বার্থে এন্টি রয়্যালিস্ট, হেটেরোজেনাস মানে বিচিত্রমুখী, এক একজনের এক এক হ্যাঁ স্যার স্বার্থে। পাইছি স্যার। হুম, দেখো এখানে তো এখানে তোমরা একটু আগাই নিবা। এখানে দেখো এই যে ক্যারেক্টার অফ জিমরি দেওয়া আছে না, ক্যারেক্টার অফ জিমরি। কিছু কিছু ক্যারেক্টার আছে জি যেগুলো স্যার। রেফারেন্স আনা যাবে না, কারণ এগুলো নিজে অনেক কিছু তিনি তৈরি করেছেন। হ্যাঁ, নিজে অনেক কিছু তিনি তৈরি করেছেন, যেগুলো আসলে আর বিবলিক্যাল রেফারেন্স দিয়ে মেলানো যাবে না, বা অনেক সময় হিস্ট্রিক্যাল রেফারেন্স দিয়ে অনেক সময় মেলানো যাবে না। হ্যাঁ, দিস ইজ দ্য ফ্রিডম অফ আ রাইটার টু ক্রিয়েট সাম ক্যারেক্টার্স অফ ইটস ওন। হ্যাঁ, হি can't be or shouldn't be completely like the historians. He will create his own character, he will create his own storyline, just to take his theme to the home, to the point. এখানে সেটা বলা হয়েছে, দেখো তাহলে দ্য ক্যারেক্টার অফ জিমবি, এগুলো নিয়ে আমি কথা বলবো না, তোমরা একটু প্যারাফ্রেজ থেকে পড়ে ফেলবা, ঠিক আছে? যেটুকু পড়ে ফেলে আমি বলে আছি, তোমরা একটু প্যারাফ্রেজ থেকে, তাহলে হচ্ছে ক্যারেক্টার অফ জিমবি, এটা তোমরা পড়বা, ছোট করে আছে প্যারাফ্রেজ, পড়লে আশা করি বুঝতে পারবে। তারপর হচ্ছে আদার রিভিলস, এখানে আরো কিছু নাম আছে যারা, এটা হচ্ছে মেইন। দেখো সাম অফ দ্য রিভিল লিডার্স বিলং টু দ্য অ্যারিস্টোক্রেসি, তার ভিতরে একজন দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যামং দেম ওয়াজ জিমরি, যে সিম্বলাইজ করছে ডিউক অফ বাকিংহামকে। পেয়েছো না সবাই? তো জি এইগুলো স্যার। আমি তোমাদের কাজে, তোমরা একটু এগুলো পড়ে নেবে। এইগুলো টেক্সট আমি পড়তে যাচ্ছি না, কারণ এগুলো টেক্সট আমি পড়ে অত সময় নষ্ট করবো না। যেগুলো মেইনলি অ্যাপিস্টলে ম্যাচিটেবল, মানে মেইন ক্যারেক্টারিস্টিক যেগুলো, সেগুলো আমি একটু কথা বলবো। তারপর আদার রিভিলস, এখানে অনেকগুলো রিভিলস এর নাম বলা আছে, জাস্ট নামগুলো বলা আছে, খুব একটা গুরুত্বপূর্ণ না, অথচ ইনফরমেশন মাথায় নিয়ে মাথামাতি করার কোনো দরকার নেই। কিন্তু মেইন যে ক্যারেক্টার একটা আছে, ক্যারেক্টার অফ সিমেই। হ্যাঁ, দেখো স্লিং বি বেথেল, এ একজন আছে, যে হচ্ছে কি আর রাস্কেল হু হ্যাড দ্য কারেজ টু কার্স দ্য ডিভাইনলি অর্ডেন কিং ডেভিড চার্লস দ্য সেকেন্ড। হুম, এটা এটা পড়বা তোমরা, জাস্ট রিডিং দিয়ে দেবা। তারপর হচ্ছে ক্যারেক্টার অফ কোরাব,
A mention of the remaining enemies of the king would be boring even for a person who had been an eyewitness to the conspiracy against the king. বলছে বেশি বেশি বললে পারে অনেক সময় বোরিং হয়ে যাবে, তাই সবার কথা বলছি না। যে এত কাছের মানুষগুলো, হ্যাঁ, কিং এর কাছের মানুষগুলো কিভাবে কিং এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেগুলো এক এক করে নাম বলছি, কিন্তু সবার নাম আমি বলছি না, তাই বলছে রাইটার, কারণ সবার নাম বলতে গেলে বোরিং হয়ে যাবে এত পরিমাণ। তাহলে এই পর্যন্ত তোমরা একটু দেখবা, ঠিক আছে? দেখো আমি 107 পেজ থেকে এখন শুরু করব তোমাদের বই অনুসারে, ঠিক আছে? দেখো তো 107 পেজে বা তোমাদের ইয়া অনুসারে 106 পেজ বা 7 পেজ পেয়েছো সবাই? জি জি স্যার। স্যার। তাহলে ওই পর্যন্ত তোমাদের কাজ হবে প্যারাফ্রেজ থেকে পড়া। আর যদি কেউ টেক্সট পড়তে পারো তো পড়ে নিও। মানে এরা হচ্ছে এক একজন বিদ্রোহী, ঠিক আছে, যারা কার সাথে কাজ করবে? রাজার সাথে না অ্যাসিটোবেলের সাথে? অ্যাসিটোবলের সাথে স্যার। অ্যাসিটোবেলের সাথে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আবার একটু পড়বো আবসালেম এখন কিভাবে ডিলিউট হচ্ছে, ডিলিউট হচ্ছে, এগুলোকে তার বন্ধু মনে হচ্ছে, হ্যাঁ। সারাউন্ডেড উইথ দাস উইথ ফ্রেন্ডস অফ এভরি সর্ট, মানে কত রকমের বন্ধু তার যে হয়ে গেল বলা মুশকিল, হ্যাঁ। ডিলিউডেড আবসালেম ফরসেক দ্য কোর্ট, সে রাজ্য ছেড়ে চলে গেল, হ্যাঁ, কোর্ট ছেড়ে চলে গেল এতগুলো বন্ধুর পামে পড়ে, সঙ্গ পেয়ে, হ্যাঁ। ইমপেশেন্ট অফ হাই হোপস, সে কিন্তু অলরেডি ইমপেশেন্ট হয়ে পড়েছে, হি ওয়ান্টস টু গেট দ্য ক্রাউন and arsed with renown and fired with near possession of a crown, মানে he is fired with মানে কি খুব উত্তেজিত, that somehow he has to get the crown or the power of a king. The admiring crowd are dazzled with surprise, মানে admiring crowd রাও dazzled surprise হয়ে গেছে যে শেষ পর্যন্ত তাদের পক্ষে গেছে, হ্যাঁ, তাদের পক্ষে গেছে, জনগণের সাপোর্ট সে পাচ্ছে। And on his goodly person feed their eyes, এবং সবার সামনে সে যখন যাচ্ছে তার সুন্দর চেহারা, তার, তাই বলছে কি জনগণ যেন একদম চোখ বড় বড় করে দেখছে তাকে, হ্যাঁ। অন ইজ, তাহলে গুডলি পারসন ফিড দেয়ার আইজ, হি জয় ইজ কনসিয়ালড, হি সেটস হিমসেলফ টু শো। দেখো, হি ইজ জয় কনসিয়ালড, সে বেশি উত্তেজিত হলো না, সে বেশি জয়, তা বলছে কনসিয়াল মানে কি গোপন করা নাকি, অ্যান্ড হি সেটস হিমসেলফ টু শো, শুধু জনগণের সাথে দেখা করছে সে। অন ইচ সাইড বোয়িং পপুলারলি লো, এবং যখন সে যাচ্ছে তখন প্রত্যেক পাশের লোকজন কি করছে, তাকে সম্মান দেখিয়ে কি করছে বলো, বো মানে কি, অন ইচ সাইড বোয়িং পপুলারলি লো, মাথা নত করা। হ্যাঁ, এটা তো সম্মান জানানো, রেসপেক্ট জানানো। His looks, his gesture and his words he frames, এবং যখন সে যাচ্ছে তখন তার লুক, তার জেস্টার এবং তার কথাগুলো যেগুলো সে বলছে, and with familiar ease repeats their names, এবং মাঝে মাঝে সে কারো কারো নাম, দেখো একটা ভালো নেতার গুণ কি জানো, ভালো নেতার গুণ তার জনগণের নাম মনে রাখতে পারা, ঠিক আছে। যে কোনো ব্যক্তিকে যদি কোনো নেতা বা বড় কোনো ব্যক্তি যদি কারো নাম ধরে ডাকে না, তখন মনে হয় কি আপন, তাই উইথ ফ্যামিলিয়ার ইজ রিপিট দেয়ার নেমস, সে তার নামগুলো বলে দিতে পারছে যখন সে যাচ্ছে জনগণের সামনে দিয়ে। দাস ফর্মড বাই নেচার, ফার্নিশড আউট উইথ আর্টস, হি গ্লাইডস আনফেল্ড ইনটু দেয়ার সিক্রেট হার্টস, মানে গ্লাইড মানে কি, মানে আস্তে আস্তে সে তাদের হৃদয় জয় করে নিচ্ছে এবং তাদের হৃদয়ে যেন ঢুকে পড়ছে, কেউ বুঝতেই পারতেছে না কিভাবে সে তাদেরকে সকলকে জয় করে নিল। Then with a kind of compassionating look and sigh, bespeaking pity over his spoke, তারপরে সে কথা বলছে, few words he said but easy those and feet, সে কথা বলেছিল কম কিন্তু কথাগুলো খুব সহজ এবং feet more slow than high blood drops and far more sweet, so when he is speaking his speech is very slow and seems to be more sweet, দেখো সুইটার মনে হচ্ছে, হ্যাঁ, যেন কি মধু যেন ফেলছে তার মুখ দিয়ে বার হচ্ছে। এবার সে তার কথা বলছে, কথা শুরু। আবসালাম অ্যাড্রেস, I mourn my countrymen, your lost estate,
though for unable to prevent your fate, behold a banished man, for your dear cause exposed a free to arbitrary laws. তাহলে behold a banished man, who is the banished man? Who is the banished man? বলো। সে নিজেকে কি banished man বলছে না, যে আমাকে ব্যানিশ করা হয়েছে, আমাকে আমার রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই বলছে কি ফর ইয়োর ডিয়ার কজ, শুধু তোমাদের জন্য, এক্সপোজড আ প্রি টু আরবিটারি লজ, আমি একটা দেশের আরবিটারি ল মানে কি, মানে যে ল সকলের জন্য সমান, সেই লতে আমাকে সমান করা হয়নি, বরং আমাকে স্বীকার করা হয়েছে। এক্সপোজড আ প্রি ইয়েট ও দ্যাট আই অ্যালোন কুড বি আনডান, কিন্তু আমি তো একা কিছু করতে পারবো না। কাট অফ ফ্রম এম্পায়ার, কারণ আমি অলরেডি এম্পায়ার থেকে কাট অফ হয়ে গেছি। নো মোরা সান, আমি আর তার ছেলে নই। হ্যাঁ, নাও ইওর লিবার্টিজ আর স্পয়েল আর মেড, কিন্তু দেখো তোমাদের লিবার্টি গুলোকেও ধ্বংস করে ফেলা হয়েছে। ইজিপ্ট অ্যান্ড টাইরাস ইন্টারসেপ্ট ইওর ট্রেড, হ্যাঁ দেখো ইজিপ্ট, মিশর এবং অন্যান্য দেশ তোমাদের বিজনেসে এসে তারা ইন্টারসেপ্ট করছে। অ্যান্ড জেবুসাইটস ইওর স্যাক্রেড রাইটস ইনভেড, আর যারা জেবুসাইট আছে তারা তোমাদের স্যাক্রেড রাইট গুলোকে, কালচার গুলোকে নষ্ট করে দিচ্ছে। মাই ফাদার হুম উইথ রেভারেন্স ইয়েট আই নেম, যার নামটা এখনো আমি স্মরণ করছি শ্রদ্ধার সহিত, মাই ফাদার চার্মড ইনটু ইজ কেয়ারলেস অফ হিজ ফেম। তাহলে চার্মড ইনটু ইজ, সে এখন তার নিজস্ব আরামায়েশের জন্য সে কেয়ারলেস হয়ে পড়েছে। অ্যান্ড ব্রাইড উইথ পেটি সাম অফ ফরেন গোল্ড, এবং কিছু ফরেন গোল্ডের কারণে সে ব্রাইড হয়ে পড়েছে, মানে ঘুষে সে চুপ হয়ে গেছে। ইজ গন ইন বেথশেবাস এমব্রেস ওল্ড। হ্যাঁ, বেথশেবাকে বলো, মানে এখানে দেখানো হচ্ছে যে বেথশেবা দিয়ে কাকে রেফার করা হচ্ছে জানা আছে? স্যার ডেভিডের কনকিউবাইন নাকি হ্যাঁ, ওয়াইফ? যে সে তার এমব্রেসে সব ভুলে গেছে, তিনি এখন অন্য ইয়াতে ব্যস্ত। হ্যাঁ, তোমাদের নিয়ে তার টেনশন নেই। এক্সাল্টস হিজ এনিমিজ, হিজ ফ্রেন্ডস ডেস্ট্রয়েস, তিনি এক্সাল্ট করছে তার এনিমিগুলোকে, আর বন্ধুদেরকে তিনি ডেস্ট্রয় করে ফেলছেন। অ্যান্ড অল হিজ পাওয়ার এগেইনস্ট হিমসেলফ এমপ্লয়েজ, আর নিজের পাওয়ার এখন তিনি নিজের বিরুদ্ধেই লাগাচ্ছেন, মানে নিজের দেশের বিরুদ্ধে। হি গিভস অ্যান্ড লেট হিম গিভ মাই রাইট অ্যাওয়ে, বাট হোয়াই শুড হি হিজ ওন অ্যান্ড ইয়োর্স বিট্রে। বলছে হি গিভস অ্যান্ড লেট হিম গিভ মাই রাইট অ্যাওয়ে, সে দিক, আমার অধিকারও নষ্ট করে দিক, কিন্তু কোন সাহসে তিনি তোমাদেরকে বিট্রে করে? Why should he his own and yours betray? Only he can make the nation bleed, and he alone from my revenge is freed. বলছে একমাত্র তিনিই পুরো জাতিকে তিনি ব্লিড করে ফেলতেছেন। হ্যাঁ, হি অ্যালোন ফ্রম মাই রিভেঞ্জ ইজ ফ্রিজ, শুধুমাত্র তাকেই আমি আমার রিভেঞ্জের মধ্যে ফেলি নাই, আমার বাবা বলে, কিন্তু তিনি তো আমাদের প্রতি আর করুণা দেখাচ্ছেন না। টেক দেন মাই টিয়ার্স উইথ উইথ দ্যাট হি ওয়াইপস হিজ আইজ, অনেকটা নেতারা করে না, কথা বলতে বলতে কেঁদে ফেলে, তাই সে চোখ মুছতে বলছে দেখো এই যে আমার চোখে জল। ইটস অল দ্য এইড মাই প্রেজেন্ট পাওয়ার সাপ্লাইজ, নো কোর্ট ইনফর্মার ক্যান দিস আর্মস অ্যাকিউজ, দিস আর্মস মে সানস এগেইনস্ট দেয়ার ফাদার ইউজ। আমি কোনো কোর্টের বিরুদ্ধে যাচ্ছি না, বরং আমি আমার বাবার বিরুদ্ধে যাচ্ছি, যে দেখো এই যে আর্মস হচ্ছে কি, কোনো সন্তানেরা তাদের বাবার বিরুদ্ধে যাচ্ছে। ইটস মাই উইশ দ্য নেক্সট সাকসেসর রেইন মে মেক নো আদার ইসরায়েলি কমপ্লেইন, যে আমি চাই এরপরে যে সাকসেসর হবে সে যেন কোনো ইসরায়েলিটিকে কমপ্লেইন না করতে পারে। এই জন্য আমি চাচ্ছি এই যে ফাদারের বিরুদ্ধে যেতে। এইভাবে সে তার বিদ্রোহের কথা বললো, ঠিক আছে। এরপর ইউথ বিউটি গ্রেসফুল অ্যাকশন সেলডম ফেইল, কারণ কি তার যে কথা, তার যে সৌন্দর্য, তার যে ইউথ, তার প্রত্যেকটা বিষয় কি কি হচ্ছে দেখা বলছে সেলডম ফেল, মানে ব্যর্থ হচ্ছে না জনগণের হৃদয়টাকে জয় করতে। বাট কমন ইন্টারেস্ট অলওয়েজ উইল প্রিভেইল অ্যান্ড পিটি নেভার সিজ টু বি শোন, এটা কিন্তু কথা না, এটা হচ্ছে জাস্ট রাইটার বলছে আর কি। হ্যাঁ, অ্যান্ড পিটি নেভার সিজ টু বি শোন টু হিম হু মেক্স দ্য পিপলস রং হিজ ওন। তাহলে হু মেক্স দ্য পিপলস রং হিজ ওন, তাহলে পিটি নেভার সিজ টু বি শোন টু হিম, তাহলে তার প্রতি করুণা দেখানো কখনো বন্ধ হবে না, যে ব্যক্তি জনগণের রংকে নিজের বলে করে নেয়। হ্যাঁ, যে জনগণের আশা আকাঙ্ক্ষাকে যে নিজের আকাঙ্ক্ষাতে রূপান্তরিত করে নেয়,
তার নিশ্চয় তার উপরে করুণার নিশ্চয় শেষ হয় না। কে এই ব্যক্তি যে জনগণের ভুলকে নিজের উপরে মেনে নিচ্ছে, চাপিয়ে নিচ্ছে? কে সে? বলো। স্যার ডেভিড। হ্যাঁ, ডেভিড। অ্যাবসালম স্যার। হুম, Absalom. সে কি করছে? জনগণ, হ্যাঁ, the crowd and still believe their kings of praise with lifted hands their young messiah bless, মানে young messiah কে, young messiah কে bless করছে আবসালোমকে, নাকি? Absalom. হ্যাঁ, সবাই আশীর্বাদ করে দিল। who now begins his progress to ordain with chariots, horsemen and a numerous train, সেই নাকি জনগণের সারি সবাই মিলে তাই কি করছে? অর্ডেন করে দিচ্ছে রাজার, মানে তাকে তাদের রাজা মেনে নিচ্ছে। from east to west his glories is displays and like the sun the promised land surveys, এবং সূর্যের মতো করে সূর্য যেমন পুরো পৃথিবীর উপর তাকায়, তেমনি তিনিও যেন তার প্রমিস ল্যান্ডের দিকে একবার তাকালো। প্রমিস ল্যান্ডটা কি? ইসরায়েল, নাকি? মানে এই হচ্ছে রাজ্যটা, সে দেখতেছে রাজ্য আমার, এই জনগণ আমার। Fame runs before him as the morning star, and shouts of joy salute him from afar. Each house receives him as a guardian god and consecrate the place of his abode. মানে যেন সবাই গডের মতো করে তাকে নিয়ে নিচ্ছে, হ্যাঁ। But hospitable treats did most commend with wise Issachar, মানে কি? তার বলছে, but hospitable treats did most commend wise Issachar, his wealthy western friend, মানে এই হচ্ছে তার বড় ফ্রেন্ড, যে তাকে কি কি করছে? তাকে সবচেয়ে গ্রেটেস্ট হসপিটালিটি শো করছে, নাকি? হুম। মানে এবার দেখানো হবে কারা তার পক্ষে আছে, কে কে তার পক্ষে আছে, হ্যাঁ, এরকম। This moving chord that caught people's eye and seemed but pomp did other ends disguise. Achitophel had formed it with intent to sound the depth and fathom where it went the people's heart, হ্যাঁ। তাহলে সেই কাজ করছে কি? সে জনগণের কাছে যাচ্ছে, জনগণের সাথে থেকে কি করছে? সে জনগণের চোখে, জনগণের চোখে আরো পপুলার হতে চাচ্ছে, হ্যাঁ। অতএব Achitophel had formed it with intent to sound the depth and fathom where it went the people's heart. আর এই সকল সবকিছু ফর্ম করেছে কে? এই সব কিছু ডিজাইন করেছে কে? বলো। সব কাজ হচ্ছে এই অ্যাজিটোফেলের, হ্যাঁ। সেইভাবেই নিজের মতো করে সব কিছু সাজিয়ে চালাচ্ছে। ডিস্টিংগুইশ ফ্রেন্ডস ফ্রম ফোস, সে কি করেছে? কে শত্রু, কে মিত্র, সেগুলোকে সে ডিস্টিংগুইশ করেছে। and try their strength before they came to blows, yet all was colored with a smooth pretense of spacious love and duty to their prince, মানে কি? এবং সে কিন্তু কি করছে? সব ডিসগাইজ করছে, হ্যাঁ। দেখো এই যে ডিড আদার এন্ডস ডিসগাইজ, সব কিছু সে রাজার সামনে কালারিং করে দিচ্ছে। দেখো, অল ওয়াজ কালার্ড উইথ আ স্মুথ প্রিটেন্স, জাস্ট ভান, হ্যাঁ, অফ স্পেশাস লাভ, দেখাচ্ছে কত ভালোবাসে, অ্যান্ড ডিউটি টু দেয়ার প্রিন্স, এবং কত ডিউটিফুল তারা তাদের প্রিন্সের প্রতি, জাস্ট ভান। রিলিজিয়ন অ্যান্ড রেড্রেস অফ রিভেন্স, টু নেমস দ্যাট অলওয়েজ চিট অ্যান্ড অলওয়েজ প্লিজ, আর অফেন আর্জড, গুড কিং ডেভিডস লাইফ এন্ডেঞ্জার্ড বাই আ ব্রাদার অ্যান্ড আ ওয়াইফ। কিভাবে মানে বলতেছে যে কিং ডেভিডের এই এন্ডেঞ্জার্ড বাই আ ব্রাদার অ্যান্ড আ ওয়াইফ, কিভাবে তার ভাই এবং তার ওয়াইফের দ্বারা কিভাবে তার এই গুড মানে কিং ডেভিডের লাইফ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ। দাস ইন আ প্রেজেন্ট শো আ প্লট ইজ মেড, এভাবে আমরা দেখলাম যে বিশাল একটা প্লট করা হলো, ষড়যন্ত্র করা হলো। অ্যান্ড পিসফুল ইটসেলফ ইজ ওয়ার ইন মাস্কুয়ারেড, এবং পিসফুল হয়েও তারা কি করছে? দলে দলে তারা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। ও ফুলিশ ইসরায়েল, এই কথাটা কে বলতেছে? ও ফুলিশ ইসরায়েল, নেভার ওয়ার্ন বাই ইল, তুমি কি এই যে ষড়যন্ত্রের দ্বারা কি ওয়ার্ন হওনি? স্টিল দ্য সেম বেট, একই বেটে পড়ে গেছো। বেট মানে বুঝো? হোয়াট ইজ দ্য মিনিং অফ বেট? বেট বুঝো? বেট মাছ ধরার ক্ষেত্রে ইউজ করা হয় এই শব্দটা। ওই যে মাছ ধরার আগে কিছু খাবার দেওয়া হয় না যাতে মাছ আসে, তারপরে ছিপ বা বড়শি ফেলা হয়। এটা বাংলায় কি কি বলে তোমাদের ওদিকে? বেট, টোপ, ইয়েস টোপ, টোপ, সেই টোপ ফেলতেছে। স্টিল দ্য সেম বেট অ্যান্ড সার্কামভেন্ট স্টিল, ডিড ইভার ম্যান ফরসেক দেয়ার প্রেজেন্ট ইজ, হ্যাঁ। তো
মানে এখন এটা কিন্তু আমাদের বলতেছে, মানে অথর বা রাইটার বলতেছে যে পুলিশ বলছে ইসরায়েলকে যে তোমরা কি ইলের দ্বারা ওয়ার্ন হওনি, একই বেটে আবার পড়ে গেছো। তোমরা কি প্রেজেন্ট ইজের জন্য ডিড ইভার মেন ফরসিক দেয়ার প্রেজেন্ট এইজ ইন মিডস্ট অফ হেলথ ইমাজিন আ ডিজিজ। হ্যাঁ, যে কিছুটা সুস্থ আছে বলে তারা কি ডিজিজ অনুমান করতে পারছে না? তারা কিছুটা বর্তমানে আরামে আছে বলে তারা কি তাদের অসুস্থতা খারাপ দিকটা বুঝতে পারছে না? টেক পেইনস টু কন্টিনজেন্ট মিসচিফ টু ফরসি মেক দেয়ার হেয়ার্স ফর মোনার্স অ্যান্ড ফর গুড গড ডিগ্রি। What shall we think? Can people give away both for themselves and sons their native soil? Then they are left defenseless to the sword of his unbounded arbitrary lord. And laws are vain by which we right enjoy, if the king's unconscience can those law destroy. দেখানো হচ্ছে যে এইভাবে যদি, হ্যাঁ বলছে এই যে যা কিছু ঘটতে যাচ্ছে এগুলো কি গডের ডিগ্রিতে হয়েছে? মেক হেয়ার্স ফর মোনার্কস অ্যান্ড ফর গড ডিগ্রি। হোয়াট শ্যাল উই থিঙ্ক? এ থেকে আমরা কি ভাবতে পারি? ক্যান পিপল গিভ অ্যাওয়ে বোথ ফর দেমসেলফ অ্যান্ড সানস দেয়ার নেটিভ সোয়ে। হ্যাঁ, তাদের ছেলেদের জন্য বা নিজেদের জন্য তাদের রাজ্য, তাই তো, যে সোয়ে আছে, তাদের অধিকার আছে, সেটা কি এত তাড়াতাড়ি তারা গিভ অ্যাওয়ে করে দিতে পারে? দেন দে আর লেফট ডিফেন্সলেস টু দ্য শোল্ড অফ আনবাউন্ডেড আরবিটারি লর্ড। মানে অসীম আরবিটারি লর্ড বলতে কাদের বোঝানো হচ্ছে? যারা রাজার সাথে থেকে, তাই তো, রাজার কাছে লর্ডের কাজ করে তারা এখন নিজস্ব রোষে পড়ে, মানে নিজস্ব সম্পদের লোভে তারা এখন যে রাজার বিরুদ্ধে গেছে, তাদের সোর্ডের কাছে তারা এখন ডিফেন্সলেস হয়ে গেছে। আর এক্ষেত্রে লজ আর ভেইন বাই হুইচ উই রাইট এনজয়, তাহলে যে আইনের মাধ্যমে আমরা আমাদের অধিকার এনজয় করি সেই আইনও আজ ভেইন। অ্যান্ড ইফ কিংস আনকোশ্চেন্স ক্যান দোজ লজ ডেস্ট্রয়, আর যদি রাজা কোন রকম কোশ্চেন না করে যদি এই সকল আইনগুলোকে ধ্বংস করে ফেলে, নষ্ট করে ফেলে, তাহলে সে রাজ্য আর চলতে পারে না। এভাবেই মোটামুটি রাজা রাজ্য তার দেশ নিয়ে বিশাল এক বিপদের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা এখন কিন্তু আমরা যাব হচ্ছে এবার রাজার সাইডে, কিং ডেভিডের সাইডে, যে কিং ডেভিড আবার ওদিকে তার সাপোর্টার আছে কিনা, তাই না? তার পক্ষের লোক আছে কিনা, থাকবে কি থাকবে না বলো তো? তার পক্ষে লোক থাকবে? তার পক্ষে লোক কি থাকার সম্ভাবনা আছে নাকি একদমই নাই? অবশ্যই স্যার, অবশ্যই ভালো কিছু লোক আছে। অবশ্যই স্যার। আমরা যেমন সেকেন্ড ইয়ারে পড়েছি অ্যাজ ইউ লাইক ইট, তাই না? যে কিছু লোক থাকে যারা আসলে লয়াল, তারা রাজার জন্য তাদের জীবনও দিয়ে দিতে পারে। হ্যাঁ, জীবনও দিয়ে দিতে পারে। তো যাই হোক, এখানে মেইনলি কিছু রেফারেন্সিয়াল কথাবার্তা বলা হয়েছে অ্যাডাম ইভকে নিয়ে, বা এই জাতীয় মানুষ সম্পর্কে একটা কথা বলা হয়েছে। তোমরা একটু এটাও তোমরা প্যারাফ্রেজ থেকে একটু পড়ে নেবা। আচ্ছা, আমি তাহলে এখান থেকে শুরু করি একটু। নাও হোয়াট রিলিফ ক্যান রাইটার্স ডেভিড ব্রিং, মানে এতক্ষণ ধরে তার বিরুদ্ধে অনেক কথাবার্তা হলো, অনেক চললো। তো এগুলো তোমরা একটু দেখে নিবা। আমি যেগুলো করতেছি বাদ দিয়েছি, তোমরা একটু খেয়াল করো এবং সেগুলোকে একটু দয়া করে বাসায় শুধু টেক্সট না পড়ো, অন্তত প্যারাফ্রেজটা পড়ে নাও। হ্যাঁ, তা নাহলে আমাদের সময়ের ব্যাপার রয়েছে। তো আমরা এখন চলে যাবো কিং ডেভিডের ক্ষেত্রে, যে ইজ দেয়ার এনিওয়ান হু ইজ সাপোর্টিং কিং ডেভিড, অন্তত রাজাকে রক্ষা করবে। তাই বলছে নাও হোয়াট রিলিফ ক্যান রাইটার্স ডেভিড ব্রিং। তাহলে রাইটার্স ডেভিড, দেখো কবি কার পক্ষে কথা বলছে বলো তো? আসলে তিনি কি আবসালেমের পক্ষে আছেন, অ্যাজিটেবলের পক্ষে আছেন, আমাদের রাইটার, নাকি কিং ডেভিডের পক্ষে? বলো। স্যার ডেভিডের পক্ষে। হ্যাঁ, তিনি মেইনলি কিং ডেভিডের পক্ষ নিয়েই কথা বলছেন। হ্যাঁ, তাই জন্য তিনি বলছেন রাইটার্স। তাই বলছি কি, দেখো হাউ ফ্যাটাল টিজ টু বি টু গুড আ কিং। দেখো বেশি ভালো হওয়া কতখানি খারাপ সেটা এখন বোঝা যাচ্ছে। ফ্রেন্ডস হি হ্যাজ ফিউ, সো হাই দ্য ম্যাডনেস গ্রোজ, হু ডেয়ার বি সাস, হ্যাঁ, মাস্ট বি দ্য পিপলস ফোজ। হচ্ছে ফ্রেন্ড হি হ্যাজ ফিউ, তার বন্ধুর সংখ্যা কমে গেছে। সো হাই দ্য ম্যাডনেস গ্রোজ,
এবং চারিদিকে মানুষের মধ্যে এক ধরনের ম্যাডনেস যেন গ্রো করছে। হু ডেয়ার বিশ্বাস, এরকম করার সাহস কারা করে? আর যারা করে মাস্ট বি দ্য পিপলস ফোজ, তারা আসলে শত্রু ছাড়া কিছুই না। ইয়েট সাম দে আর ওয়্যার, কিছু মানুষ তো আছে ইভেন ইন দ্য ওয়ার্স্ট অফ ডেজ, খুব খারাপ দিনেও সাম লেট মি নেম অ্যান্ড নেমিং ইজ টু প্রেজ, যে আমি, রাইটার বলতেছে যে আমি এখন কিছু মানুষের কথা বলতে যাচ্ছি, কিছু নাম বলতে যাচ্ছি এবং তাদের নাম করাটা যেন প্রশংসাযোগ্য। হুম, কারণ আমরা জানি যে নবাব সিরাজউদ্দৌলার সময়ে কে প্রতারণা করেছিল, বিট্রে করেছিল কে? বলো। মির্জাপুর। হ্যাঁ, মীর জাফর। কিন্তু তখনও কি তার পক্ষে ভালো লোক ছিল না কিছু সিরাজউদ্দৌলার পক্ষে? ছিল। হ্যাঁ, অনেকেই ছিল। তাই বলছে যে এখানেও রাইটার বলতে যাচ্ছে যে আমি এখন কিছু নাম বলতে যাচ্ছি যারা রাজার পক্ষের লোক, যারা অন্তত যাদের নাম করাটা আসলে আমার দরকার। নেমিং ইজ টু প্রেজ, তাদের নাম নেওয়া মানে তাদের প্রশংসা করা। ইন দিস শর্ট ফাইল, মানে শর্ট ফাইল বলছে খুব কম তো, শর্ট ফাইলে প্রথমে আসছে কার নাম দেখো, বারজি লাই নাকি, বারজি লাই প্রথম নাম। The first affairs. Barjilai crowned with honor and with years. Long since the rising rebellion withstood in region west beyond the Jordan flood. মানে সে অনেক দিন ধরে সে রাজার পক্ষ নিয়ে রিবিলদেরকে উইস্টুড করে আছে, রিবিলদেরকে কি করে আছে, দমিয়ে আছে। ইন রিজিয়ন ওয়েস্টেড বিয়ন্ড দ্য জর্ডানস flood. Unfortunately brave to buoy the state, but sinking underneath his master's fate. In exile with his godlike prince he mourned, from him he suffered, with him returned. মানে কি, এই প্রিন্স, গডলাইক প্রিন্স বলতে কাকে বোঝানো হচ্ছে বলো? এখানে বোঝানো হচ্ছে না না না, এই কিং এর কথা বলা হচ্ছে। কিংকে যখন এক্সাইলে পাঠানো হয়েছিল সে কিং এর সাথেই ছিল, ঠিক আছে? এতদিন পর্যন্ত সে কিং এর সাথেই কি করেছে, সাফার করেছে, এবং কিং এর সাথেই সে আবার ফিরে এসেছে, মানে সে কিং ডেভিডের সাথে অনেকদিন ধরে আছে, এটা বলা হচ্ছে, তাই তো? বাট সিঙ্কিং আন্ডারনিথ হিজ মাস্টার্স ফেট, সে ওই মাস্টার্স এর ফেটের সাথে সেও সিঙ্কিং হয়ে যাচ্ছে। ইন এক্সাইল উইথ হিজ গড লাইক প্রিন্স হি মর্ন, ফর হিম হি সাফার্ড, রাজার জন্য সে নিজে সাফার করেছে, অ্যান্ড উইথ হিম রিটার্ন। দ্য কোর্ট হি প্র্যাকটিসড, নট দ্য কোর্টিয়ার্স আর্ট, সে কোর্ট প্র্যাকটিস করেছে কিন্তু কখনো সে কোর্টিয়ার্সদের আর্ট প্র্যাকটিস করেনি, মানে ষড়যন্ত্র করেনি। লার্জ ওয়াজ হিজ ওয়েলথ, বাট লার্জার ওয়াজ হিজ হার্ট, তার অনেক সম্পত্তি থাকলেও তার হৃদয়টা হচ্ছে অনেক বড়। হুইচ ওয়েল দ্য নোবেলেস্ট অবজেক্ট নিউ টু চুজ, কারণ কি সে নোবেলেস্ট অবজেক্টের মধ্যে সে চুজ করেছে তার নোবেলেস্ট হার্টটাকে, যে সম্পদের থেকে মহৎ হৃদয় থাকা জরুরি। দ্য ফাইটিং ওয়ারিয়র অ্যান্ড দ্য রেকর্ডিং মিউজ, সে সেই সময়ের জন্য ছিল কি ফাইটিং ওয়ারিয়র অ্যান্ড রেকর্ডিং মিউজ। মিউজ বলতে কি কাদের বুঝি, দেবতা, তাই না? হিজ বেড কুড ওয়ান্স আ ফ্রুটফুল ইস্যু বোস্ট, এক সময় তার বেড থেকে ফ্রুটফুল ইস্যু বোস্ট করতো, মানে কি সে অনেক ভালো ভালো সন্তানের জন্ম দিয়েছে। নাও মোর দ্যান হাফ আ ফাদার্স নেম ইজ লস্ট, কিন্তু বর্তমান সময়ে তো বাবাদের নাম সব লস্ট হয়ে যাচ্ছে। His eldest hope with every grace adorned by me, so heaven will have it always mourned, and always honored, snatched in manhood's prime, beneath unequal fates, providence crime. মানে তার বলছে কি এক সময় যে সন্তানদের জন্য সে জীবন বিলিয়ে দিয়েছে, সে সন্তানেরাও এখন বলছে কি দেখো, নো মোর দ্যান হাফ অফ ফাদার্স নেম ইজ লস্ট, সব শেষ হয়ে গেছে। Be unequal fate and providence crime, yet not before the goal of honor own, all parts fulfilled of objects and of son. তিনি সকল পার্ট ফুলফিল করেছেন, তাই বলছে সে নাগরিক হিসাবে, সান হিসাবে, সব হিসাবে। সুইফট ওয়াজ দ্য রেস বাট শর্ট দ্য টাইম টু রান, সুইফট ওয়াজ দ্য রেস, রেস মানে কি সে তার বংশকে খুব দ্রুত বড় করেছে, কিন্তু শর্ট দ্য টাইম টু রান, কিন্তু তাদের সাথে রান করা তার পক্ষে সম্ভব হয়নি, মানে চলাচল করা। হ্যাঁ, তারা অনেকেই তাকে ছাড়িয়ে গেছে, তার বিরুদ্ধে গেছে, হ্যাঁ, কিন্তু সে এক সময়
তার সন্তানদের নিয়ে গর্ব করত। এরকম একজন মানুষ হচ্ছে এই ভার্জিলিয়া, নাকি? দেখো, বাই সি অ্যান্ড বাই ল্যান্ড দ্য ম্যাচলেস ওর্থ ওয়াজ নন, মানে সে সাহসী যোদ্ধা হিসাবে সে ছিল ম্যাচলেস। আর্মস দাই ডিলাইট অ্যান্ড ওয়ার ওয়াজ অল দাই ওন, দাই ফোর্স ইনফিউজ দ্য ফেইন্টিং টাইরান্স প্রপড অ্যান্ড হর্টি ফারো ফাউন্ড হিজ ফরচুন স্টপড। মানে তোমার ফোর্সে এরকম টাইরান্স ফরোদের মতো রাজারাও তাদের স্টপ হয়ে যেত। O ancient honor, O unconquered hand, whom foes unpunished never could withstand, but Israel was unworthy of thy name. তাহলে তুমি এত কিছু করেছো, হ্যাঁ, রাজার সাথে থেকে তুমি ইসরায়েলের জন্য কত সংগ্রাম করেছো, কিন্তু দুঃখের বিষয় ইসরায়েল আসলে তোমার নাম নেওয়ারই যোগ্য না। ইসরায়েল was unworthy of thy name. Short is the date of all immoderate fame. It looks as heaven our ruin had designed, and darst not trust thy fortune and thy mind. মানে দেখাচ্ছে যে আসলে এমন অবস্থায় চলে আসছে যে যেন স্বর্গও আর আমাদের দিকে তাকাচ্ছে না, তাকালেও যেন সে আমাদের সম্মানকে ধ্বংস করার জন্যই স্বর্গ যেন রেডি। এইভাবে এই কথাগুলো কে বলছে বলো তো? এগুলো বলছে কে? আমরা যেগুলো পড়ছি এগুলো কে বলছে? কথাগুলো কার? অথর বলছে স্যার এগুলো। অথরের নিজের, তাই তো? হ্যাঁ, অথরের কথা। আচ্ছা, তারপরে এইভাবে মোটামুটি ভার্জিলিয়ার কথা চলবে, ভার্জিলিয়ার কথা চলবে। অনেক কিছু ভাবে বলা হয়েছে, পজিটিভ কথাবার্তা। এখন আমরা যাব হচ্ছে আরো কিছু নামের, মানুষের নামের কাছে। আমরা আরো কিছু নাম একটু দেখব। এইখান থেকে আমরা আরো কয়েকটা নাম দেখবো। তারা হচ্ছে কি, মানে রাজার আরো যারা সাপোর্টার আছে, তাদের নাম হচ্ছে জোডাক। তার নাম হচ্ছে কি? জোডাক দ্য প্রিস্ট। সে কে ছিল? একটা প্রিস্ট ছিল। whom shunning power and place his lowly mind advanced to David grace. তাহলে তিনি সবকিছু সম্মানে কি ত্যাগ করা, তিনি পাওয়ার প্লেস সবকিছু ত্যাগ করে তার একটাই কাজ ছিল তার লোলি মাইন্ডকে ডেভিসের গ্রেসের কাছে নিয়ে যাওয়া, মানে কি কিং ডেভিডের করুণার পাত্র হওয়া এবং কিং ডেভিডের সাথে চলা। উইথ হিম দ্য স্যাগান অফ জেরুজালেম অফ hospitable soul and noble steam, him of the western dome whose weighty sense flows in its feet. মানে এখানে মূল কথা হলো, কথা বলছে ঠিক আছে, কিন্তু এখানে যে রেফারেন্স গুলো নিয়ে আসছে, ওয়েস্টার্ন ডোম, তারপর হচ্ছে এখানে যে প্রফেট সান, এইগুলো আসলে বোঝানো তোমার জন্য কঠিন হয়ে যাবে আমার। হ্যাঁ, তো যাই হোক, আমি শুধু রেফারেন্স গুলো না গিয়ে আমি ওদের রেফারেন্সের আদলে কিছু কথা বলে যাচ্ছি, তোমরা এগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে? এবং তারপরে তোমরা একটু তোমাদের ইয়া থেকে পড়ে নিবা, প্যারাফ্রেজ গুলো থেকে, তাহলে ধরে নিতে পারবা আর কি। তা না হলে মানে খুব দেরি হয়ে যাবে আরো। হচ্ছে হিম দ্য ওয়েস্টার্ন ডোম হুজ ওয়েটি সেন্স ফ্লোজ ইন ফিট ওয়ার্ডস অ্যান্ড হেভেনলি ইলোকুয়েন্স। মানে মূল কথা হলো এখানে বলতে যাচ্ছে, এখানে আমরা কার কথা বলছি তাহলে? শোনো তো, বলো তো কোন নামটা আসলো আমাদের কাছে? কার নাম বলো? যাদব স্যার। জারক, তাই তো? দেখো, জারক, হ্যাঁ, জারক। তারপর হচ্ছে উইথ হিম দ্য স্যাগান অফ জেরুজালেম অফ হসপিটেবল সোল অ্যান্ড নোবেল স্টিম। মানে তার কাছ থেকেই, মানে তার সন্তানেরা হয়েছিল কেমন? হসপিটেবল, নোবেল। স্টিম মানে কি? আসলে বংশধরকে বোঝায়, হ্যাঁ, বংশ পরম্পরায়। হিম দ্য ওয়েস্টার্ন ডোম, ও তো দরকার নেই। দ্য প্রফিট সন্স বাই সাস এক্সাম্পল লেড টু লার্নিং অ্যান্ড টু লয়ালটি ওয়ার ব্রেড। হ্যাঁ, আর এই তার যে সন্তানেরা, তারা কি হয়েছে পরবর্তীতে? তারাও টু লার্নিং অ্যান্ড লয়ালটি ওয়ার ব্রেড, তাদের সন্তানেরাও শিক্ষিত হয়েছে, রাজার প্রতি লয়াল হয়েছে, এরকম। ফর কলেজেস অন বাউন্টিয়াস কিং ডিপেন্ড অ্যান্ড নেভার রিভিল ওয়াজ টু আর্টস আ ফ্রেন্ড। তারা কখনো রিভিল হয়নি। হ্যাঁ, টু দিস সাকসিড দ্য পিলার্স অফ লজ হু বেস্ট কুড প্লিড অ্যান্ড বেস্ট ক্যান জাজ আ কজ। এখানে কয়েকজন আসলো। তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে জাডকের কথা, যার কথা বলা হলো সে অনেক সন্তানের জন্ম দিয়েছে, মোটামুটি যারা পরবর্তীতে দেখা গেছে অনেক ভালো ভালো জায়গায় অবস্থানে গেছে।
আচ্ছা, তারপরে এখানে আরো কতগুলো নাম আসবে। দ্য নেক্সট দেম আ ট্রেন অফ লয়াল পিয়ার্স অ্যাসেন্ড। তারপরে আরো কিছু লয়াল পিয়ার্স রয়েছে। এখানে বলছে শার্পি, শার্প জাজিং অ্যাড্রিয়াল, দ্য মিউজ ফ্রেন্ড, হিমসেলফ আ মিউজ। আচ্ছা, এই নামগুলো জাস্ট একটু তোমরা দেখে যাবা, হ্যাঁ। তো সকলের ক্যারেক্টার আলাদা করে আর বর্ণনা করার দরকার নেই, দু একজনের ক্যারেক্টার আমরা একটু জানলেই হবে, কিন্তু তোমরা একটু নামগুলো খেয়াল করবা, ঠিক আছে। আচ্ছা, তো আমি এই পর্যন্ত রাখছি। তোমরা একটু দয়া করে আমি যেগুলো যেগুলো বাদ দিয়ে গেলাম এবং যেগুলো পড়লাম এইগুলোকে সমন্বয় করে নেওয়ার জন্য দয়া করে একটু প্যারাফ্রেজটা পড়ে নেবা, হ্যাঁ। এই পর্যন্ত আমরা রাখলাম। তার পরবর্তীতে যেটা পড়ব, যেখান থেকে এখানে জাস্ট আমরা এই পর্যন্ত তোমাদের কাজ হবে। এই পর্যন্ত দয়া করে প্যারাফ্রেজ থেকে একটু পড়ে নিয়ে কাহিনীটাকে একটু ধরে নেওয়া, ঠিক আছে। বলছে কি দিজ আর দ্য চিফ, মানে এখানে যা পাইলাম, যাদের নাম পাইলাম তারাই ছিল রাজার পক্ষের। স্মল বাট ফেইথফুল ব্যান্ড, তাহলে তারা সংখ্যায় কম ছিল। বাট ফেইথফুল ব্যান্ড অফ ওর্থিস, হ্যাঁ, ইন দ্য ব্রিচ হু ডেয়ার টু স্ট্যান্ড, যারা যে কোনো মানে বিপত্তিতে তারা রাজার পক্ষে দাঁড়াতে সাহসী, আর কি কথা বলা হয়েছে। অ্যান্ড টেম্পড দ্য ইউনাইটেড ফিউরি অফ দ্য ল্যান্ড, এবং তারা একসাথে একত্রিত হয়ে তারা ল্যান্ডের যে ফিউরি সেটাকে পর্যন্ত তারা টেম্পট করতে পারে, মানে দমন করতে পারে, এরকম আর কি। তো এই পর্যন্ত তোমাদের জন্য থাকলো, ঠিক আছে। একটু দয়া করে পড়ে নিও সবাই, মনে থাকবে। তারপরে আমরা আশা করি আগামী দিন ওকে স্যার। মোটামুটি শেষ করে ফেলবো। তারপর সামারি টাইম দিয়ে আমরা কথাগুলো পড়ে ফেলবো। মানে আমরা একটু শেষ করতে হবে আমাদের, কিন্তু তোমাদের হেল্প একটু দরকার, কারণ এত বড় কবিতা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ানো, আর এই কবিতার ঝামেলাটা হলো অনেক রেফারেন্স, যেগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, ওগুলো আমাদের দরকার নেই, ওগুলো এড়িয়ে গেছি। তোমরা একটু মোটামুটি একটু পড়ে নিলে পারে আর একটু ধারাবাহিকতা চলে আসবে, হ্যাঁ। এখনো যতটুকু আছে আগামী দিনের মধ্যে মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে সামারিটা পড়ে মূল কথাটা একটু দেখে নিব। দেখো এখানে কিছু কিছু নাম আছে যেগুলো একটু মনে রাখার মতো, কারণ অন্তত শর্ট কোশ্চেনের দিকে এগুলো আসতে পারে। স্যার আমাদের অ্যাটেন্ডেন্স কি আর নেবেন না? না, অ্যাটেন্ডেন্স নিয়ে আর সময় নষ্ট করতে যাচ্ছি না অযথা। 15-20 মিনিট, আধা ঘন্টা মতো আমার সময় নষ্ট হয় তোমাদের এই কাজ করতে গিয়ে, কিন্তু দেখা যাচ্ছে এখানে মানে এটা হচ্ছে অনেকটা সেই ডিসঅনেস্টিকে করা, এনকারেজ করা, বুঝতে পারছো। মানে তোমরা ক্লাস করছো না অনেকেই, কিন্তু ঠিকই অ্যাটেন্ডেন্স দিচ্ছ। তাহলে অ্যাটেন্ডেন্স না নিলে পারে স্যার সবাই তো গত আগে তাই করছে। হ্যাঁ, কারণ কতজন ক্লাস করে সেটা আমি এখন দেখতে পাবো। তো বলো, দেখতেছি ক্লাসে আছে 50 জন, অ্যাটেন্ডেন্স দিয়েছে 110 জন 20 জন, তাহলে এটা ডিসঅনেস্টিক আমি এনকারেজ করছি না। এটা আমার খুব খারাপ লাগতো আর কি। এই জন্য ভাবলাম অযথাটা নিয়ে তো লাভ নেই, যারা থাকার তারা থাকবে, যারা থাকার না তারা থাকবে না, এটা হলো বড় কথা। আর আমি বলেই দিয়েছি এখন মাত্র আমি ফি দেখে আমি গ্রুপে রাখবো বা রাখবো না, এটা আমি আর অন্য কিছু নিয়ে খুব একটা টেনশন করবো না, কারণ আমার মানে এমন মেন্টালিটি হলো যে আমি পড়ানোয় বাদ দিতে চাচ্ছিলাম। তা আমি এখন যাদের থাকার, যারা ক্লাস করার জন্য আসবে তারা এমনিতেই থাকবে, আর যারা আসবে না তারা আসবে না, তাদের আমি বের করে দিব বা থাকবে না। বা যদি রেকর্ড ক্লাস করে সে সন্তোষ থাকে, রেকর্ড ক্লাসই করুক, আমি আর মানে খুব একটা উত্তেজিত হবো না, বুঝতে পারছো। কারণ এই উত্তেজনায় তোমাদের যারা করা তারা এমনি করতেছে, যারা করে না তারা করতেছে না, শুধু আমার কথাগুলো অযথা নষ্ট হচ্ছে। এতে আমার খুব মানে মেন্টালি আমি খুব মানে করতাম, আমার মাথা ব্যথা করতাম মাঝে মাঝে, এবং পড়ানোর কথা শুনলে আমার মাথা গরম হয়ে যেত। পরবর্তী আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এমন ওই কাজটা করবো না যে অ্যাটেন্ডেন্স দেখতে গিয়ে আমার যে মাথা গরম হওয়া, তাই না, এটা তো আমার হবে না। অতএব তোমরা যারা আছো অন্তত অ্যাটেন্ডেন্স ছাড়াও রেগুলার থাকবা। তারপর যদি অ্যাটেন্ডেন্স না নিয়ে যদি 10 জন থাকে, তাহলে বুঝতে পারবো যে আসলে তোমরা কতখানি পড়াশোনার প্রতি একাগ্র, এটা তো দেখতে পারি নাকি। তোমরা কি আসলে অ্যাটেন্ডেন্সের ভয়ে ক্লাস করো নাকি ক্লাস করার জন্য করো, সেটাই তো দেখার বিষয়। কারণ এখানে অ্যাটেন্ডেন্স নিয়ে তো তোমার কোনো লাভ নেই আছে। তোমার কি ইনকোর্স মার্ক যোগ হবে নাকি এই জায়গায় যে তোমার অ্যাটেন্ডেন্স? তাহলে এখানকার অ্যাটেন্ডেন্স যায় কি আসে বলো? কোনো আসে যায় না তো। কারণ ক্লাস না করে যখন অ্যাটেন্ডেন্স দিচ্ছ তোমরা, তাহলে এটা তো এই ডিসঅনেস্টিকে এনকারেজ করা হচ্ছে মাত্র। যে তুমি, আমি বুঝতেছি এবং তোমরাও বুঝতেছো যে তুমি ক্লাস না করে অ্যাটেন্ডেন্স দিচ্ছ, এটা আমার তো দেখে খারাপ লাগতো। এই জন্য আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি না। এতে অনেক সময় নষ্ট হয় আমার, ওটাকে নেওয়া, ওটাকে ডিজাইন করা, করা, অথচ আমার ওর সময় নষ্ট করা তোর কোনো দরকার নেই তো। কারণ যারা ক্লাস করা তারা করবে। আমি অনেক পদ্ধতি নিলাম তোমাদের জন্য, বলো কত সিস্টেমই করলাম, কিন্তু ওই যারা ক্লাস করা তারা ঠিক করো, আর যারা করো না তারা করো না। অতএব
মাস শেষ হয়ে যাবে, একটা নির্দিষ্ট টাইম দিব, ওই টাইমের ভিতরে ফি দিলে পরে তাকে রাখবো। যদি মনে হয় তুমি ফি দিচ্ছ না, তাহলে বুঝে নিব তুমি একাগ্র না, এই বলে তোমাকে রিমুভ করে দিব। এছাড়া আমি আর কোনো কিছু দেখবো না, ঠিক আছে? যারা এক্সাম দেওয়া তারা দিবে, যাদের এক্সাম দেওয়া তারা দিবে না। অযথা যারা দিবে না, তারা দিচ্ছেই না, তাদের উপর রাগ করে আমি কেন যারা দিচ্ছে তাদের আমি ডিস্টার্ব করবো বলো? বুঝতে মানে পারছো? লেখার কাজ। হ্যাঁ বলো। হুম। স্যার আমাদের যে একটা সময় যে লিখতে দিতেন, এগুলো কি দিবেন না? কি করব দিয়ে এত মানে কিছু? পড়াশোনা আমি তোমাদের যারা আমি অত বললাম তো, অনেক সিস্টেমই আমি তোমাদের জন্য নিয়েছি, কিন্তু কোনো কিছুতে আমি সন্তুষ্ট হতে পারিনি। হ্যাঁ, আমি স্যার ওই নিজে। জিনিসটা দেন, আমরা লিখবো, আপনি প্রশ্ন দিবেন, এই জিনিসটা রাখেন স্যার। তোমরা করো, তোমরা করো, আমি এগুলো নিয়ে আর আমি ডিস্টার্ব হতে যাবো না তো। এটা একটা টেনশনের কাজ, খুবই টেনশনের কাজ। কয়জন করো বলো? আমি তো গ্রুপও বললাম তোমাদের জন্য, কয়জন কাজ করতে কও? তোমরাই তো বলো কয়জন করো। তুমি আজকে বলতেছো নাজনীন নূর তুমি করবা, পরের দিন তোমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝতে স্যার পারছো? স্যার, আমাদের এরকম আপনি মানে স্যার দিলেই তো মানে আমরা দেখেন স্যার করি কিনা এরকম একটা ইয়ে আমি তো দিতে হয়। দেখেছি ভাই, আমি তো গ্রুপ করি না স্যার এরকম। এখন আমি তো এখন গ্রুপ করেছি। এখন আমাদের অবস্থা হয়ে গেছে স্যার, হ্যাঁ, আমাদের তো স্যার একটা বাংলা প্রবাদ আছে না স্যার, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিই না স্যার, আমাদের তো স্যার দাঁত পড়ে গেছে, এখন আর বলে লাভ তো নাই। আমি তো গ্রুপ করাইছিলাম তোমাদের এখন আলাদা তো করে, আমি আমরা, তো প্রত্যেকটা গ্রুপ দেখতে, জি তাহলে সময় স্যার, নষ্ট হতো না। তোমরা আমি একা আর তোমরা এতজন, তোমাদের পিছনে আমাকে লাগতে হচ্ছে। তোমরা আমাকে লাগবা কিনা, আমাকে তোমার খুঁজে বার করতে হচ্ছে তুমি কে বলো। আলাদা করে তো গ্রুপই ছিল, তোমাদের 10-12টা গ্রুপ করলাম আলাদা করে, সেখানে লিখতে দিলাম, কয়জন করেছো? ওই যে বললাম, তুমি নাজনীন নূর এখন বলতেছো, তোমাকে দুদিন পর আর খুঁজে পাওয়া যাবে না, অনেক দেখছি। ওই জন্য ওগুলো নিয়ে আমি টেনশন। যার পড়াশোনা করা সে করবে, যে করে না সে করবে না। আমি তো বললাম যে আমি পড়ানো বাদ দিতে হলে আমি খুশি হব এখন। আগে আমি সরাসরি পড়ানো বাদ দিয়েছি, এখন মনে হচ্ছে অনলাইনে পড়াটা বাদ দিতে হলে আমি খুশি হব। মানে এত বাজে লাগে আমার যে পড়াশোনার যে এত বাজে অবস্থা। মানে তোমরা যে স্টুডেন্টরা যে পড়াশোনা করতে চাও না, এবং এই যে তোমরা যে ক্লাসে যে 250 জন থাকে, তার ভিতরে 20 জন আছে যারা রেগুলার, বাকিগুলো কিন্তু ওই মানে টার্ম ভিত্তিক আসে আর কি। আজকে আসছে, কালকে আসছে না, কালকে আসছে, আজকে আসছে না, এভাবে করে মোটামুটি 2-5 জন 250 জন থাকে, কিন্তু কেউ রেগুলার না। রেগুলার হচ্ছে পরিমাণটা খুব কম। এই ও 50 জন থাকলে রেগুলার হয় 10 জন, 100 জন থাকলে রেগুলার হয় 50 জন, মানে 20 জন বা 30 জন, 150 জন থাকলে রেগুলার হয় 50 জন বা 60 জন। এই হচ্ছে অবস্থা। সবাই ক্লাস করবা, ক্লাসের ভিতরে একটা অ্যাক্টিভিটি থাকবে, সবার ভিতরে একটা আগ্রহ থাকবে, না বুঝলে বলবা, আলোচনা হবে। কিন্তু কেমন জানে শুধু মনে হচ্ছে আমি এক পক্ষ থেকে পড়াই যাচ্ছি, কথা বলে যাচ্ছি, আর তোমরা চুপচাপ শুনে যাচ্ছ। আসলে কেউ আসলে জয়েন করে থাকতেছো কিনা তাও তো আমি জানি না, কারণ সেই সুযোগটা নেই। কারণ সবাইকে দেখে চেক করে এই পুরোটা পড়ে তোমাদেরকে দেওয়া আসলে খুব কঠিন কাজ। আবার তোমাদের উপরে ছেড়ে দিব, সেটাও তো খুব কঠিন অবস্থা, কারণ এটা তো অনলাইন। যদি ক্লাস ভিত্তিক হতো তাহলে হয়তো সবার কাছে কাছে গিয়ে কে বুঝলো কে বুঝলো না এটা বোঝা যেত। অতএব একটা মানে তোমাদের সহযোগিতা বাদ দে, আমার পক্ষে একা আসলে কিছু করা সম্ভব না। আমি ট্রাই করলাম, তোমরা তো আমার প্রথম ব্যাচ, তাই না? 3 বছর ধরে তোমাদেরকে তো আমি দেখতেছি। হ্যাঁ, জি স্যার, যারা রেগুলার তারা রেগুলার আছোই, এবং যারা রেগুলার করেছো আমার নোট টোটগুলো গাইড টাইডগুলো নিয়ে একটু হেল্প নিয়ে চেষ্টা করো, তারা ভালো করেছো এবং ইমপ্রুভও হয়েছে। দেখো সেকেন্ড ইয়ারে আশা করি, আমি জানি না তোমরা আমার নোট ফলো করছো কিনা, কিন্তু ভালো তো করেছো, তাই না? এখন তারপরও আমি তো নোট দিয়েছিলাম, কয়জন তোমরা ফলো করেছো? আমি তো লেখা দেখেছি। অতএব মানে আমি আমার মতো চেষ্টা করেছি আর কি। হ্যাঁ, যে আমি অনেক পদ্ধতি নিলাম, অনেক পদ্ধতি নিলাম। আমি স্ক্রিনশট নিয়ে নিতাম এখান থেকে, দিয়ে প্রত্যেকটা তুলতাম। কতটুকু টাইম লাগতো তুমি জানো ওই কাজগুলো করতে আমার? প্রত্যেকের আইডি নাম্বার এখান থেকে নেওয়া, এলোমেলো আইডি নাম্বার, ওইগুলোকে আবার খাতায় তোলা, সেইগুলোকে আবার লিখে কম্পিউটারে লিখে তোমাদের পোস্ট করে দেখানো কার হলো কি কার হলো না। হ্যাঁ, আমার সময় আছে। হ্যাঁ, আমি ব্যস্ত মানুষ, আমার সময় আছে, কিন্তু তোমরা স্টুডেন্ট, তোমাদের সময় নাই। এটা আমার কাছে খুব অবাক লাগে যে তোমাদের সকালে ক্লাস করার টাইম নাই, তোমাদের বিকালে ক্লাস করার টাইম নাই, তোমাদের সন্ধ্যায় টাইম নাই, রাতে টাইম নাই। আরে ভাই, তোমরা স্টুডেন্ট হয়েছো কেন? এক্সামিনি হওয়ার জন্য? তাহলে দরকার নেই তো এখানে টাকা দিয়ে ভর্তি হওয়ার। 500 টাকা দিয়ে আমাকে দেওয়ার কি আছে ভাই? আমার অত টাকা পয়সার দরকার নাই। হুম, বুঝতে পারছো? আমি অনেকভাবে চেষ্টা করলাম, কিন্তু প্রত্যেকবার আমি ব্যর্থ হয়েছি তোমাদের সহযোগিতা না পেয়ে। এটা হলো সমস্যা। এই যে এখন হচ্ছে 46 জন আছো, মনে করো এর ভিতরে 15-20 জন আছো যারা হচ্ছে রেগুলার ক্লাসের ব্যাপারে, বাকিগুলো হয়তো আর 2 দিন পর আবার ক্লাস করবে না, আবার 7 দিন পর আবার করবা, এভাবেই চলে যাবে। এমনকি বললামই তো যে আমি আমার ব্যাপারে ডিউটিফুল। আমার ব্যাপারে তোমাদের কাছে একটু শুনতে চাই, বলো তো আমার যদি কোনো ইরেসপন্সিবিলিটি থাকে একটু বলো আমাকে, বলো দেখি দুই একটা।
বলো, আমি যদি ক্লাস 10 মিনিট দেরিও হয়, তাও আমি তোমাদের যাতে অনিশ্চয়তার মধ্যে না রাখতে হয়, আমি কিন্তু তোমাদেরকে টাইমলি বলে দিই যে আমি 10 মিনিট পরে শুরু করব। আমিও কিন্তু আইএলস এর জন্য বা অন্যান্য কাজে অনেক ক্লাস করেছি, দেখছি আধা ঘন্টা হয়ে যাচ্ছে, ক্লাস শুরু করার নাম নাই, বসে আছি, কিন্তু কেউ ইঙ্গিত দিত না। আমি ওইগুলো ফিল করার পর আমি নিজে ভেবেছি যে আমার ক্ষেত্রে আমি জানি এটা না না ঘটে। আমি চেষ্টা করি স্টুডেন্টদেরকে আগে থেকে জানিয়ে দিতে যে কি ঘটতে যাচ্ছে। হুম, আমি নোট করে দেওয়ার চেষ্টা করছি। আমার সময় নাই তো আমি নোট করতে পারছি, আর তোমাদের সময় আছে, তোমরা করতে পারতেছো না। স্যার আপনি যে আমাদের যে ছোট ছোট পরীক্ষা নিতেন এগুলো কি নিবেন না? না পড়ে কি পরীক্ষা নেবো? আগে তো পড়তে হবে। মানে স্যার যে আগে যে 10 মার্কের এরকম পরীক্ষা নিতেন। তা সেটা তো পড়তে হবে, পড়ার পর তো পরীক্ষাটা দিতে হবে, তাই না? বুঝতে পেরেছি। হুম। প্রত্যেকের রুমে রুমে ঢুকে দেখতে হচ্ছে কে পরীক্ষা দিল, কে পরীক্ষা দিল না। যে পরীক্ষা দিল না তাকে লিখতে হচ্ছে তুমি পরীক্ষা দাওনি কেন, আমাকে লিখতে হচ্ছে। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে এখন আমার খুব বেশি সময় নষ্ট হচ্ছে, আমি খুব বেশি মানে মানসিক সমস্যায় থাকি তোমাদের নিয়ে। কারণ কি, আমি যখন পরীক্ষার খাতাগুলো চেক করি তখন ক্লাস টাইমে করি, বলো বলো তো? না স্যার। তখন নিশ্চয়ই আমার ফ্রি টাইমগুলো আমি ব্যয় করি। তাহলে সেই ফ্রি টাইমে তোমাদের নিয়ে আমি টেনশনে থাকবো কেন বলো তো? এত টাকা পয়সা তো আমার দরকার নেই ভাই। ফ্রি টাইমে আমি এনজয় করবো, বসে একটু আরাম করবো, দুই চারটা বই পড়বো। কিন্তু সে সময় তোমাদের নিয়ে আমার রাগারাগি করতে হচ্ছে। মানে খুব রাগ লাগতেছে খাতা দেখতে গিয়ে, যে স্টুডেন্টরা খাতা পরীক্ষাও দেয়নি, পরীক্ষা না দিয়ে তার কারণটাও বলেনি। মানে কি ইরেসপন্সিবল ছেলে মেয়ে নিয়ে আমি ডিল করতেছি। এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগে। এবং এটা হচ্ছে একটা বাংলাদেশের চিত্র, বুঝতে পারছো? যে হাউ মাই কান্ট্রি উইল বি, এখন যেমন আছে তার থেকে আরো কত খারাপ হবে সেটা আজ থেকে 20 বছর পরে দেখতে পাবো। যে কি ধরনের ছাত্রছাত্রী আমরা তৈরি করছি। এক একটা কলেজ বিশ্ববিদ্যালয় কিন্তু এক একটা পরবর্তী নেক্সট জেনারেশনের চিত্র যারা দেশ পরিচালনা করবে। হুম, যে ভালো ছেলে মেয়েদের জায়গা হবে না, তারা হারিয়ে যাবে খারাপের ভিতরে, আর খারাপ দিয়ে দেশ পরিচালিত হবে। যেটা হচ্ছে এখন, ভবিষ্যতে আরো হবে। কারণ চিত্র তো সেটা বলতেছে, শিক্ষা প্রতিষ্ঠান সে তো বলতেছে একজন ছেলে যে অন্যের নকল করে লিখে ভালো করবে এবং সেটা দিয়ে যখন সে চাকরি পাবে, সে কি হঠাৎ করে সাধু হয়ে যাবে? বলো তো, হবে কি সম্ভব এটা? বলো। না স্যার। তাহলে তাকে দিয়ে তুমি যখন অফিস করাবা, তার থেকে তুমি ভালো সার্ভিস আশা করবা কেমন করে? সে তো ওখানে গিয়ে একই প্রয়োগ করবে সে। আমরা এখানে পড়াশোনা করছিটা কেন আসলে? আমরা তো একজন একজনকে সার্ভিস দিচ্ছি মাত্র ভাই। হ্যাঁ, একজন মাছ বিক্রেতা, আমি তার কাছে যাচ্ছি, সে আর মাছ কিনে এনে আমাকে দিচ্ছে, আমি কিনে খাচ্ছি। আর তার ছেলে আমার কাছে পড়তে আসছে, আমি তার ছেলেকে শেখাচ্ছি। এখানে জাস্ট সার্ভিস, আমি তাকে দিচ্ছি, সে আমাকে দিচ্ছে। কিন্তু এর ভিতরে যদি 2 নম্বরই থাকে, সেখানে কি চলে? আমি তার ছেলেকে পড়াচ্ছি না, আর সে মাছ দিচ্ছে হচ্ছে ফরমালিন যুক্ত মাছ, পচা মাছ। আসলে সবাই তো আমরা ঠকাচ্ছি নিজেদেরকে। কেন একটু নিজেকে সবাই ভালো করতে পারতেছি না কেন? সবাই তো আমরা হেরেই যাচ্ছি ভাই, জিততেছে না তো কেউ, আমরা সবাই কিন্তু হেরেই যাচ্ছি। কিন্তু স্যার এটা তো কেউই বোঝার চেষ্টা করতেছে না, সবাই আমরা যে তো যার সবাই মতো কাজ হারছি, করে আসলে যাচ্ছে। আমরা সবাই কিন্তু হারছি। আজ রিক্সাওয়ালা 20 টাকা বেশি ভাড়া চাচ্ছে, তাই না? কাল দেখাচ্ছে আরেকজন ঘুষ চাচ্ছে চাকরি দেওয়ার জন্য, চাকরি নেওয়ার জন্য বা ইয়া করার জন্য। আরেকজন আমাকে পচা হোটেলে পচা মাছ খাওয়াচ্ছে, তাই না? গাড়িওয়ালা ভাড়া বেশি করে দিচ্ছে। স্যার সিস্টেমটা তো এমন হয়ে গেছে স্যার, যে আপনি যদি নিজেও উপলব্ধি করে ভালো থাকতে চান, যে না আমি বরং আগে থেকে ভালো হই, কিন্তু আপনি তো সিস্টেমই ভালো থাকতে দিচ্ছেন না স্যার। সেটাই তো আপনাকে বলছি যেভাবে আমি। দেখবেন হ্যাঁ, যে আপনার আশেপাশে। এটা তো দেখতেছি যে দিন দিন মানে বললামই তো যে আমার পুরো কোন ঠাসা অবস্থা, মানে আমার ভালো লাগতেছে না এরকম একটি ব্যাপারটা। হ্যাঁ, মানে এমন একটা অবস্থা যে আমি মানে ভালো লাগে না কেমন জানি। আর এই শিক্ষকতা পেশাটাকে তো আমি এনজয় মোটেও করতেছি না আর। মানে আমার কাছে কেমন যেন জোর করা, মানে জোর করে কিছু একটা করতে হচ্ছে, জানো এরকম একটা বিষয়। তোমাদের যে পড়াচ্ছি, মানে আমি যেন এখন এখন কিন্তু আর সেই মানে এনজয়মেন্টটা পাই না। আমি যেমন প্রথম দিকে একটু পাইতাম, যে তোমরা এনজয় করতাম, আমার কাছেও একটু ভালো লাগতো। আমি একটা ভালো আশা করতাম যে আমি এই সার্ভিসগুলো দিয়ে কিছু ভালো স্টুডেন্ট কাছ থেকে আমি ভালো কিছু প্রত্যাশা করব। কারণ আমি কষ্টটা করছি কেন বলো? শুধু কি টাকার জন্য? যদি টাকার জন্য হতো তাহলে বাদ দাও, আমি এগুলো কথা বলতামই না। কিন্তু এই যে আমি নোট করতেছি সময় ব্যয় করে, আমাকে নোট করতে হচ্ছে, পরীক্ষা নিতে হচ্ছে, পরীক্ষার খাতাগুলো দেখতে হচ্ছে, আমাকে টেক্সটটা পড়াতে হচ্ছে। স্যার এত ইয়া করার আমাদের পরেও যে কেন যে? সমস্যাটা স্যার খুব। হ্যাঁ বলো। হুম। জি স্যার, আমাদের যে সমস্যাটা স্যার খুব সম্ভবত এরকম হবে স্যার। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, আমাদের যারা বান্ধবীরা আছে আর কি, ওনাদের ওনাদের অনেকেরই হয়তো তখন বিয়ে হয় নাই।
ওরা ভালো মনোযোগ দিয়ে পড়াশোনা ক্লাস করতে পারতো। আবার অনেকের বাচ্চা হয়েছে এখন। আবার ছেলেদের মধ্যে অনেকেই হয়তো এখন দেখেন স্যার জব টব করতেছে, আবার হয়তো মানে এই একাডেমিক পড়াটাকে একটু কম গুরুত্ব দিয়ে চাকরি পড়াটাকে বেশি গুরুত্ব দিয়ে হয়তো করতেছে। সবকিছু স্যার মানে এমন একটা হয়ে গেছে স্যার, গজা খিচুড়ি হয়ে গেছে যে আসলে আগেও তো স্যার আমরাও তো ক্লাস করছি স্যার ফার্স্ট ইয়ার থেকে একদম প্রথম থেকে। তো আমরাও তো স্যার ওই মজাটা পাইতাম। কিন্তু এখন দেখা এখন যাচ্ছে দেখো, স্যার যে এখন একটা আমাদের বিষয় হলো, স্টুডেন্ট। তোমরা ফার্স্ট হ্যাঁ ইয়ার স্যার। তাও যতজন ছিল একটু ক্লাস করতে, এখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হচ্ছে 70-80 জন ক্লাস করে 14-15 জন। জি স্যার। মানে তোমরা তো হচ্ছে ফার্স্ট ব্যাচ, আর এখন আমার চলতেছে চতুর্থ ব্যাচ। তো সেই রেশিওটা দেখতে দেখতে মানে পুরো ফেড আপ। টাকা দিয়ে খুব উত্তেজিত হয়ে ভর্তি হয়, তারপর আর ক্লাস করে না, কার্যক্রম করে না। আবার যে গ্রুপ থেকে আউট করে দিই, ঠিকই আবার বলে স্যার গ্রুপ থেকে আউট করে দিলেন কেন? আর ভাই তুই তখন থাকতেছি না, তো টাকা দিয়ে লাভ কি আছে ভাই? মানে আমি বুঝি না, আমি বুঝতেই পারছি, আমি পুরো পাগল হয়ে যাচ্ছি সত্যি করে। আমি বুঝতেই পারতেছি না যে আসলে তার উদ্দেশ্যটা কি এখানে থাকা। শুধু কি আমাকে টাকা দিয়ে বড়লোক বানানো? যে স্যারের টাকার খুব অভাব আছে, যদি আমার থেকে 200-500 টাকা প্রতি মাসে পাই, তাতে স্যারের একটু সুবিধা আছে। স্যার এই যে আমরা তো স্যার পড়তেছিলাম না স্যার অ্যাবসলুম নিজেকে ইউনিভার্সিটি নিজেই হয়েছে, বোকা ওই যে বানাচ্ছি কিং স্যার। ডেভিডের তো স্যার অনেকগুলা ইলিগাল সন্তান থাকা সত্ত্বেও স্যার অ্যাবসলুম একটু ছিল আলাদা। হ্যাঁ, তো হ্যাঁ। আমরাও তো স্যার সবাই আর কি আপনার মনে হবো না, কিছু কিছু হয়তো হবে। তো ওই আশা করাটাও তো স্যার একটু বোকামি হয়ে যাবে যে আহ, আমি আশা করতেছি অথচ মানে না, আপনি আমি তো যেটা অত চাইতেছেন সেটা আমি দিতে পারতেছি না। অত আশা তো আমি করবো না, আমি অত আশা করিও না। কিন্তু জি কিছুটা তো স্যার। একটা একটা তো জি মানে স্যার। আমি যে পরিশ্রমটা করছি, সেই পরিশ্রম অনুপাতে তো একটা আশা করতে পারি, তাই না? আমি আর যদি তা আমি তো অবশ্যই স্যার। পরিশ্রম অনুসারে আশা না করতে, তাহলে তো আমার সেই পরিশ্রম করাটা বৃথা হয়ে যাচ্ছে শুধু। আমি তোমাদেরকে নোট করে দিচ্ছি এবং বলছি তুমি এটাই এটা স্যার। পড়লে ভালো রেজাল্ট করবা, কিন্তু তোমরা ঘুরে ফিরে সেই গাইড পড়তেছো, গাইড পড়ে উত্তর লিখতেছো, দিয়ে রেজাল্ট খারাপ করতেছো। দিয়ে তো আমার তো খারাপ লাগতেছে যে আমি চেয়েছিলাম আমি একটা না ভালো স্যার রেজাল্ট এটা করতে। স্যার হচ্ছে এরকম না স্যার বিষয়টা, আমরা স্যার নোটই পড়ি স্যার, আপনার নোটটাই পড়ি স্যার, কিন্তু হয়তো হচ্ছে কি এরকম স্যার, হয়তো সবাই স্যার ওইটা সেভাবে ইমপ্লিমেন্ট করতে পারতেছে না স্যার, না না, এই আমি তো জন্যই হয়তো দেখতেছি না, ডিফারেন্সটা হয়ে তোমরা যখন যাচ্ছে। পরীক্ষা নিচ্ছি তখন তো আমি সেটা দেখতেছি যে আমার না এটা, বুঝলে না? জি আমি স্যার। আমি তো বুঝতে পারছি যে সেক্ষেত্রে এটা স্যার আমার না, হ্যাঁ। কারণ আমি তো খাতা দেখতেছি যেটা আমার না। তোমরা আবার সেই গাইড থেকে, কারণ আমার গাইড টাইড পড়েই তো নোটটা করা, অর্থাৎ তুমি কোথা থেকে দেখো, তোমরা যে সোর্স থেকে নিবা তার থেকে তো আমার 5-6টা সোর্স পড়েই তো আমি আনসারটা পেয়েছি, তাই না? তাহলে আমি বুঝবো না যে তুমি জি কোথা স্যার। থেকে নিয়েছো? তার মানে টিচারের ব্যাপারটা হচ্ছে যে তুমি কোথা থেকে লিখেছো আমি কিন্তু বলে দিতে পারবো যে তুমি কোথা থেকে লিখেছো, কারণ আমার অলরেডি 5-6টা সোর্স পড়ে আমি তোমাকে একটা আনসার করে দিয়েছি। সেটা ইন্টারনেট হোক, জি স্যার। তুমি ইন্টারনেট থেকেও আনসার না বলতে তুমি এটা ইন্টারনেট থেকে নিয়েছো, কারণ ইন্টারনেট থেকেও আমি পড়েছি, তাই তো? তারপরে গাইড থেকেও পড়েছি, টেক্সট থেকেও পড়েছি, পড়ে সবকিছু মিলে আমি তোমাকে একটা কম্বাইন একটা আনসার করে দিয়েছি। এখন অতএব কিন্তু স্যার যারা হুম, আপনার কাছে পরীক্ষা দেয় স্যার, তারা কি সবাই কি স্যার এরকম স্যার বলেন তো? সবাই তো এটা করে না স্যার, যারা মানে খুব সবাই মানে কি স্যার পরিমাণটা গাইড খুব থেকে কম, করে পরীক্ষা দিচ্ছে? অধিকাংশই, এবং যারা নোটটা ফলো করছে তারাও জাস্ট আমাকে সন্তুষ্ট করার জন্য করছে আমার কাছে মনে হয়েছে। এবং খুব কম জনই আছে যারা সিরিয়াস অবস্থানে দিচ্ছে, মানে এরকম ব্যাপারটা যে তারা শুরু করেছে করে আর লেখেনি। কথা বুঝতে পারছো? মানে জি শুরু স্যার। করেছে কিন্তু আর লেখেনি, তার মানে সে পুরোটা পড়েনি, এখন কি করার আছে? আবার অনেকে হুবহুটা আমাকে লিখে তুলে দিয়েছে, এটাও আমি জানি, এটাও তো সম্ভব না যে আমার হুবহু নোটটাকে পড়ে ফেলবে। তার মানে সে দেখে দেখে উত্তরটা জি আমাকে স্যার। দিয়ে দিয়েছে, জাস্ট দেখে দেখে উত্তরটা দিয়েছে, কিন্তু আসলে এটা কাজে লাগে না। বুঝতে পারছো? তো যাই হোক, এটাই স্যার। হুম, হুম। মানে আমি তো বললাম তো, আমি তো তোমাদের নিয়ে ভাবি, ভেবেই তো আমি তুমি জানো না, তোমাদের ম্যাডাম আমাকে নিয়ে খুব বিরক্ত বোধ করে, বুঝতে পারছো? যে তোমার পড়ানো বাদ দেওয়া উচিত। তো পড়ানোর জায়গায় রাখো না, তুমি এগুলো নিয়ে এত করো কেন, টেনশন করো কেন, এরকম বলে আমাকে। হ্যাঁ, এই জন্য অ্যাটেন্ডেন্সের কাজটা ওকে দিয়ে করাতাম, পরে বলতে বাদ দাও তো, তোমার এই অ্যাটেন্ডেন্স দিক থেকে দেখি তোমার মাথা বেশি গরম হয়ে যায়, ওসব বাদ দাও, বাজেট মধ্যে পড়াও, যে কয়জন পড়ার তাহলে পড়বে ভালো, আর যাদের পড়ার দরকার নেই তারা চাকরি করবে, অযথা টেনশন করার কি আছে কোনোদিন? বুঝতে পারছো? মানে সেও বিরক্ত বোধ করে আমাকে নিয়ে, যে এরকম করো কেন, দিচ্ছে না পরীক্ষা, দিচ্ছে না, তার দেওয়া দিচ্ছে না, তো তোমার এত টেনশন কিছু? আমি বলছি এটা কি বললে হয় যে একটা স্টুডেন্ট পড়াশোনা করবে না আমি তাকে কিছু বলবো না? এভাবে তো বলবো না। তো যাই হোক, এই জন্য আমি মানে কিছুটা সময়, এটাই স্যার। হ্যাঁ আমি একটু দেখতেছি, আমি বললাম যে এই যে এবার নতুন ফার্স্ট ইয়ার যারা স্টুডেন্ট অনেক ভর্তি হয়েছে, যে খারাপ হয়েছে তা না, মানে যে 50-60 জন আছে, কিন্তু উপস্থিতি 14-15 জন। আমি আর কিছু বলতেছি না কাউকে, আমি আর রাখতেছি না, কেমন জানি আমার ফিল হচ্ছে না যে আমি এদের উপর রাগ করবো। আমরা তো স্যার আমরা আমরা তো স্যার আপনি দিতে চাচ্ছেন 10 কেজি, আমরা 2 কেজি থালা নিয়ে থাকলে 10 কেজি কেমনে নিবো স্যার এখন?
এটাই আমাদের সমস্যা স্যার, মেইন সমস্যা তো আমাদের মধ্যে স্যার। আমরা সবকিছু রেডিমেড পাতে চাই, সবকিছু আমাদেরকে মানে পারলে কেউ আমাদেরকে খায় দিক এরকম আমরা চাই। তো এরকম করলে আর কি আশা করা যাবে স্যার? এখন ম্যাডামের মতো আমিও বলতেছি স্যার, অত চাপ নিয়ে না, এখন কি বলবো স্যার? না সে আমরা বুঝতে আমাদেরই তো বিরক্ত সমস্যা করতেছে। স্যার, আমরাই তো চাচ্ছি না। আমরাই ক্লাস, আমরা জিনিসগুলো জানতে চাই না, আমরা জিনিসগুলো শিখতে চাই না। আমরা ইংরেজিতে পড়ি, নাও ইংরেজি পড়ি, কি ইংরেজি পারি স্যার? আমরা কিছুই পারি না। তো কি ইংরেজি শিখলাম এই 3 বছর ধরে? কি ইংরেজি শিখলাম স্যার? শিখার যে সুযোগ ছিল না তা না, আপনি গ্রামার ক্লাস চালু করলেন, সেই গ্রামার ক্লাস নিয়ে কত কাহিনী হইলো। আপনি ই করলেন, এই গ্রুপ করলেন, স্টাডি গ্রুপ করলেন, ওখানে কত ঝামেলা। তো আমাদের মধ্যেই এত সমস্যা, আপনি কেন এত কষ্ট করতে যাবেন স্যার? দরকার নেই। আমাদেরই তো সমস্যা। গ্রামার ক্লাসটার বিষয়ে স্যার খুব কষ্ট পেয়েছিলাম যে ওদেরকে শুধু আমি পায়ে রিকোয়েস্ট মানে পা ধরিনি যে ভাই স্যারকে একটু ই করি। ওদের ভাই তুমি বলো, তুমি বলো, তুমি অন্য সবাইকে বলো। আমি বললাম যে থাক, তাহলে সবারই যদি সমস্যা হয় আপনি আমার মতো করে নেবেন। তো এইরকম স্যার সব সব চাকরি স্যার, একাডেমিকেও সেম। আপনি ক্লাস নেবেন, আজকে ঈদের পরে যে ক্লাস আছে কারো কোনো নাই, আপনি বলতেছেন তারপরে সবার হইতেছে, টনক নড়তেছে। তো দরকার নেই। আপনি আপনার মতো দায় দায় সারা পড়ান, ওটাই হয়তো সবাই চাচ্ছে। দায় না সারা ভাবেই সবাই পরীক্ষায় পাশ করবে। না, আমি তো দেখলাম একটা বিষয় হলো, যদি সে পড়তে না চায়, আমি রিমুভ করে দিচ্ছি গ্রুপ থেকে, এটাই তো আমার কাজ, তাই না? আমি রিমুভ করে দিব তাকে, তাহলে তুই আর যুক্ত হোস না, তাহলে তাহলে তো যুক্ত হওয়ার দরকার নেই। কিন্তু আবার রিমুভ করলেও আবার যুক্ত হয়ে যাচ্ছে আবার। তাহলে আমি একটু বুঝতে পারছি, আমি যে পাগল হয়ে যাচ্ছি যে আসলে এটা তাদের মানে উদ্দেশ্য এখানে কি। এখানে থাকতে পারাটাই হয়তো তার বা আমার কাছে বড় গর্বের কাজ। বিষয় যে আমি মিলন স্যারের কাছে পড়ি, হয়তো এতটুকুই স্যার, এতটুকু ছাড়া আর না কি। এটা তো গর্বের কারণ তো এখানে আসলে কাজ থার্ড না। ইয়ার মোটেও সহজ না স্যার। হ্যাঁ। আর একটা এটা বিষয় তো হলো, স্যার মোটেও সহজ না স্যার। এই যে হ্যাঁ হ্যাঁ আমি তো বললাম যে আমি নিজে এটা মাঝে মধ্যে মোটামুটি বলতেছি। চিন্তার বিষয় স্যার, হ্যাঁ হ্যাঁ। যে আপনি যে এই যে বলতেছেন না স্যার যে আপনি আমরা তো সেকেন্ড ইয়ারে গিয়ে লাস্টের দিকে তো বেশ চাপে পড়ে গেছিলাম স্যার, যখন একবারে সবগুলো আমাদের মানে হুম পরীক্ষায় হুম যখন হুম রুটিন দিয়ে দিল। হুম তো হুম। এবার অনুভব করতেছি যে যে আপনি এখন একটু একটু সিদ্ধান্ত নিচ্ছেন যে দেখি তোমরা নিজেরা নিজেরা, তো একটু চিন্তায় পড়ে গেছে এই কারণে যে স্যার দেখা গেল যে আপনি যদি অ্যান্সার শিট গুলো পরেও দিয়ে দেন তখন দেখা যাবে স্যার অনেক চাপ হয়ে যাবে। ওই জন্য যে এখন অনেকে উপলব্ধি হয়তো করছে যে স্যার আপনি এগুলো দেন, তাহলে একটু একটু করে পড়ে রাখলে আগে যাবে। কিন্তু এই যে এখন আমাদের কর্মফল আর কি, কি করার আছে, অনেক সুযোগ তো দিছে, আর কত। না, ক্লাসের এখন উপস্থিতি দেখো, এইভাবেই তোমাদের চলুক। কমপক্ষে 100 জন ক্লাসে থাকার কথা, সেটাও মানে কিভাবে সম্ভব ক্লাস না করে, ক্লাস না মানে করে ভাবতে হবে। গ্রুপের মতো স্যার, একদিন এক দল ক্লাসে আসে আর একদিন অন্য দল ক্লাসে আমি তো সেটা এরকম বলছি, আমি অবস্থা। তো বলছি না, আমি তো কেউ সেটাই রেগুলার। বলতেছি। কেউ regular না। এবং সবসময় ব্যস্ত থাকে, এই জন্য ভাবা যায় যে তোমাদের কাছে মনে হয় যেন আমি যেন ব্যস্ততা নেই আমার। মানে আমি যখন তোমাদের মেসেজ দিই তখন তোমরাই মনে হয় বিরক্ত বোধ করো যে স্যার দেখো মনে হয় আবার শুরু না করছে। স্যার, এটাই এটাই স্যার, আমরা আমাদের স্যার আমরা ভালো জিনিস সস্তায় পেয়ে গেছি স্যার, এই জন্য ভ্যালুটা নাই স্যার। এখন আপনার যদি স্যার আপনি টাকার কথাটা আনলাম অন্য কারণে স্যার, আপনি আমাকে আবার ভুল ভাবেন না স্যার। কারণ আমরা 500 টাকায় স্যার হয়তো অনেক জায়গায় পড়াই, এখন আমি জানি না, কিন্তু এই যে কোয়ালিটিফুল পড়া তো স্যার পাবে না। এখন এটা এখন ওরা বুঝতেছে না যে এটা কোয়ালিটিফুল নাকি কোয়ালিটিফুল না। আমি ওদের মধ্যে আমিও কিন্তু স্যার, আমি বলতেছি না ওদের বাইরের কেউ, আমিও একই দলেরই মানুষ। কিন্তু কথা হচ্ছে স্যার যে যদি এই কোর্সটাই যদি স্যার 2,000 3,000 টাকা করতে হইতো আমাদের সবাই, এই যে মাসে 1500 টাকা দিতে হবে, তাহলে দেখতেন স্যার, তাহলে হয়তো একটু হলেও ভ্যালু থাকতো। কিন্তু কিছু কিছু পাবলিক আবার এমন আছে যে আচ্ছা, অনেক সময় আছে না স্যার যে গ্রুপে অনেক নিয়ম থাকে যে ক্লাস না করলে ফাইন টেন করতে, তো দেখা যাবে যে স্যার 10 দিনের ফাইন আগেই দিয়ে রাখছে যে আমি আগের টাস্ক দিনে আমার মিস গেলে যাক, এরকম একটা। তো এরকম চিন্তা ভাবনা অনেকেই থাকবে, কিন্তু স্যার সবার সব কথার বড় কথা তো সবাই তো স্যার মিলন স্যার হতে পারবে না স্যার। আপনি যদিও স্যার দায় সারা ক্লাস যদি ক্লাস নিয়েও থাকেন, কিন্তু আপনি তো পারবেন না, কিন্তু আপনার মধ্যে তো সেই জিনিসটা নাই স্যার। ওই জন্য তো স্যার আপনার স্টুডেন্ট স্যার সবাই আপনার কাছেই পড়তে চাচ্ছে স্যার, বা পড়ে। কিন্তু ওই যে আপনি পারবেন না স্যার, আপনার ওই নেচারটা যে নাই। আর সবাই তো মিলন স্যার হতে পারে না, আছে না ইংরেজি আমাদের ডিপার্টমেন্টে আমি দেখতেছি না টিচার, এরকম সবারই কলেজে সবাই তাদের তাদের টিচারদেরকে দেখতেছে। তা এখন তারাও তো রিলেট করতে পারবে যে আমি কোন কথাটা বলতে চাচ্ছি আর কি। তো এখন দুর্ভাগা আমরাই, কারণ আমরা ভালো জিনিস রাখতে জানি না, ভালো জিনিসকে মূল্য দিতে জানি না। তো আমরাই সাফার করবো আর কি। বুঝবে যখন, এই যে বললাম দাঁত পড়ে যাবে যে ইস, আমি তো কেন যে যত্ন করলাম না, সেটা হয়তো আমাদের রেজাল্ট খারাপ
হওয়ার মধ্য দিয়েই হোক বা পরীক্ষার হলে গিয়ে উপলব্ধি করুক যে ইস, আমি যদি পড়তাম বা আরেকটু যদি ভালো করে পড়তাম। এখন অনেকেই আফসোস করতেছে যাদের রেজাল্ট দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাসের কাছাকাছি গিয়ে আটকে গেছে, 2.9296 হয়ে আছে, ওরা হয়তো অনেকেই ভাবতেছে ইস, আরেকটু যদি ভালো করে পড়তাম। তো এই কথা কি আপনি প্রথম থেকে বলেন নাই? বলছেন, বাট তারা শুনেনি, তো এখন তার কর্মফল এটাই। তো এটাও হয়তো সামনে হতে যাচ্ছে, এটাই তো স্যার আর কি।